আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। আদৌ পৃথিবী অনেক বড় মনে হলেও এটা খুব ছোট্ট একটা জায়গা। এখানে মানুষ ভালো রাখার চেয়ে ভালো থাকার প্রতিযোগিতায় মত্ত হয় আর জিতেও যায়। অন্যের সুখ পুড়িয়ে তারা ভীষণভাবে ভালো থাকতে জানে। প্রতিনিয়ত আয়োজন করে নিজের সুখের, স্বাচ্ছন্দ্যের আর ভালো থাকার। অন্য কেউও যে ভালো থাকতে চায় এটা তারা ভুলেই যায়। এই শহরের প্রতিটি মানুষ ইট কাঠ পাথর নিষ্ঠুরতার কি ভয়াবহ আস্ফালন। অন্যার বিষণ্ণ কণ্ঠে শান্তাও উদাস পানে চেয়ে থাকে সামনের দিকে, যত দূর পর্যন্ত তার দৃষ্টিসীমানা ছাড়িয়ে যায়। একসময় নীরবতা ভেঙে সেও কণ্ঠে বিষণ্ণতার রেশ টেনে অন্যার উদ্দেশ্যে বলে, তুই একদম ভালো নেই, তাই না? অন্না বিস্তৃত গগনের পানে চোখ মেলে তাকিয়ে শান্তার কথায় মিহি হাসল। তারপর রিক্ত কণ্ঠে বলল, শখের পুরুষ আধার ভুবনের দিকে যেতে উদ্যত হলে তার ব্যক্তিগত নারীর কি ভালো থাকার কথা? আসলে কি সে ভালো থাকতে পারে? শান্তা বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে অন্যার পাশাপাশি দাঁড়ায়। ক্ষীণ কণ্ঠে শোধায়, খুব বেশি কষ্ট হচ্ছে কি? আমিও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাই না? কষ্ট হওয়াটা কি অস্বাভাবিক কিছু? শান্তা এবার বেশ বুঝতারের মতো মাথা নাড়িয়ে বলল, সাহিল ভাইয়ার সাথে অন্তত একবার কথা বল। তোর কি মনে হয় ভাইয়া তোকে এত সহজে ছাড়বে? সে তোকে ভালোবাসে, তুই অযথা পাগলামি করছিস। ভাইয়ার সাথে একটাবার দেখা কর, সে কি চায় শোন একবার। এভাবে একপাক্ষিক বিচার করে তুই তাকে কিছুতেই কাঠগড়ায় তুলতে পারিস না। চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল এবার। অন্না বেশ খানিকটা সময় নিয়ে ধীরে ধীরে বলল, পারি না রে, প্রচুর কষ্ট হয়। কথা বলতে গেলে শব্দগুচ্ছ গলায় আটকে আসে। লোকলজ্জা ভুলে গিয়ে দৃঢ় আপন অধিকারে ওকে জড়িয়ে নিতে ইচ্ছে করে এই স্বার্থপর পৃথিবী ছেড়ে দূরে কোথাও চলে যায়, যেখানে আমাদের কোনো পিছুটান থাকবে না, কারো কোনো কথা থাকবে না, কথা শোনানোর মতো কেউ থাকবে না, শুধু আমি আর সে। সাথে থাকবে ওর আর আমার একসাথে সাজানো স্বপ্ন। বল শান্তা, এটা কি সম্ভব বল? ভাইয়া নিজেও ভীষণ কষ্টে আছে। গত পরশু তার সাথে হঠাৎ করে দেখা হয়েছিল। আগের মতো নেই একদম। মুখ মলিন, চোখের নিচেও কালি পড়ে গেছে, চেহারা কেমন ফ্যাকাশে। তোকে ছাড়া ভালো নেই ভাইয়া, ফিরে যা। অন্না নীরব হাসে। হাসতে হাসতে বলে, কতদিন দেখা হয় না জানিস আমাদের? টানা 1.5 মাস। হ্যাঁ, 1.5 মাস। যেখানে ওকে ছাড়া 1.5 ঘন্টা কাটাতে পারতাম না, সেখানে 1.5 মাস। কি নির্দ্বিধায় কাটিয়ে দিলাম এই কয়েকদিন। আরও হয়তো 1.5 বছর, তারপর 1.5 যুগও কাটাতে হবে। তারপর কিঞ্চিত নীরবতার পর সে শান্তার হাত ধরল। হাত ঝাঁকাতে ঝাঁকাতে বিক্ষিপ্ত কণ্ঠে বলল, এই বল না, আগামী 1.5 যুগের মধ্যে আমি মরে যাব তো? তার বেশি হলে যে আমি আর বাঁচতে পারবো না। বেঁচে থাকাটাও তখন আমার গলায় ফাঁস হয়ে দাঁড়াবে। বল না শান্তা, কিছু তো বল। অন্না থামে না। সে অনবরত আবল তাবল বকতে থাকে আর তার চোখের পানি কোনো সীমানা ছাড়াই গড়িয়ে পড়তে থাকে। একসময় শান্তা নিজের হাত ছাড়িয়ে নেয়, অন্যদিকে চোখ ফিরিয়ে নেয়। অন্না 2 হাতে চোখ মুখ মুছে নেয়, স্বাভাবিক হয়। তারপর ফের বলে, ওকে দেখতে ইচ্ছা করে, কিন্তু শাশুড়ি মা বলে দিয়েছে তার ছেলের আশেপাশে আমি যেন না ঘেঁষি। সে তার ছেলেকে আরেকটা বিয়ে করাবে। সে ঘর থাকবে আলোয় আলোকিত। সেই ঘরে তার জোড়াখানেক নাতি নাতনি থাকবে। আমার আর জায়গা কই সেখানে? সাহিল আসে তো মাঝে মধ্যে, মাকে বলে তাকে প্রতিবারই দরজা থেকে বিদায় করে দিতে হয়। খুব দেখতে ইচ্ছা করে, তবে ইচ্ছেটাকে পাত্তা দিই না। লাগাম টেনে ধরি খুব শক্ত করে। এই লাগাম একবার ছুটে গেলে মায়া আর পিছুটান যে বেড়ে যাবে হু হু করে। তুই জানিসই তো ওই মানুষটা সম্পূর্ণ তোর, তাহলে পিছুটান বাড়লে ক্ষতি কি? আজ না হোক কাল, কাল না হোক পরশু, তোকে তো ফিরে যেতেই হবে। তোর ঘর, তোর সংসার তোকে ডাকছে। কেন ফিরছিস না? অন্না উত্তর দেয় না, গা কাঁপিয়ে হাসে। হায় সংসার, তার আর সংসারের ভাগ্য আছে নাকি? ধীরে ধীরে শেষ হতে হতে সব তো আজ নিঃশেষ হয়েই গেল, যাচ্ছে এখনো পর্যন্ত। শান্তা সামনে থেকে সরে সে নিজের ঘরে এলো। ঘরের আলো নিভিয়ে শুধুমাত্র ড্রিম লাইট জ্বালিয়ে দিল। অন্ধকারাচ্ছন্ন জীবনে এত আলো আজকাল আর সহ্য হয় না। অসহ্য লাগে, বিরক্ত লাগে, চোখ ধাঁধিয়ে আসে। সামনে 2 পা এগোতে বিছানায় অবহেলিতভাবে ফোনটা পড়ে থাকতে দেখে কিছু একটা ভেবে সেটা তুলে নিল হাতে। হ্যাঁ, অবচেতন মনের ধারণাটাই সঠিক। সাহিল ফোন করেছিল, 1 বার 2 বার নয়, টানা 37টা মিসড কল উঠে আছে তার। অন্না বুক চিরে একটা দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল। কি ভীষণ রকম খারাপ লাগছে, অপ্রকৃতস্থর মতো লাগছে নিজেকে। কি করবে ভাবতে ভাবতে মানুষ পটে ভেসে উঠল সাহিল আর তার কাটানো প্রিয় কিছু মুহূর্ত। পারিবারিকভাবে দুজনের বিয়ে ঠিক হয়। প্রথমে আড়ম্বরহীন সামান্য আয়োজনে বিয়ে পড়িয়ে রাখা হয়, আর কয়েক মাস পর বউ তুলে নিয়ে যাওয়া হয় ব্যাপক আয়োজনে। মাঝখানে এই কয়েক মাস সময়টুকুর কারণেই অচেনা 2টি মানুষ একে অপরকে ভালোভাবে চিনে নেওয়ার সুযোগ পায়।
অজানা পথের দূরত্ব মিটিয়ে কাছাকাছি আসার সুযোগ পায়। শুরু হয় প্রেমের প্রথম প্রহর, শুরু হয় ভালোবাসার নিখুঁত পরিচ্ছেদ। শ্বশুরবাড়ি পা রাখার পরদিনই শাশুড়ি রুনা ইসলাম অন্যাকে সংসারের সমস্ত দায়িত্ব বুঝিয়ে দেন। মাথায় হাত বুলিয়ে পরম স্নেহে বলেন, এতকাল এই সংসার বুকে আগলে রেখেছি, বুকের মধ্যে সযত্নে পুষে রেখেছি। এবার সকল দায়িত্ব তোমার, তুমি তোমার সংসার আগলাও নিজের মতো করে। তবে কখনো পরিবারের মানুষগুলোকে আলাদা হওয়ার সুযোগ করে দিও না, সবাই যেন এক সুতোয় বাধা থাকে, এটা খেয়াল রেখো। গতকাল বুকের ভেতরটা ভারী ভারী লাগতো, আজকে কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সহসা অন্যা এগিয়ে এলো, নতমস্তকে বলল, আপনি এভাবে কেন বলছেন মা? আপনার সংসার আপনারই থাকবে, আমি তো মাত্র এসেছি। আপনার মতো দক্ষ হাতে কি সংসার পরিচালনা করতে পারবো? এত বড় দায়িত্ব আমাকে দিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন। রুনা মুচকি এসে বললেন, পালিয়ে আর কোথায় যাব বলো? তবে বয়স তো হয়েছে, একদিন না একদিন তো চলে যেতেই হবে। তার আগে তোমায় দুটো কথা বললাম। আসলে এই সংসারটা আমার খুব শখের, তো অনেক ছোটবেলায় এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম। অন্যা শাশুড়ির 2 হাত ধরে বলল, আপনি কোথাও যাবেন না মা, আপনি তো এখনো এই বাড়িরই বউ, এত সহজে মায়া ছেড়ে যাবেন? অন্ততপক্ষে আমাকে সংসার বুঝিয়ে দেওয়ার জন্য হলেও আপনাকে থাকতে হবে। রুনা অন্যাকে কাছে টেনে নিয়ে কপালে চুমু খেলেন। ক্ষণে ক্ষণে তিনি বুঝতে পারলেন, ছেলের জন্য তিনি একদম ঠিক মেয়েকেই নিয়ে এসেছেন। এই মেয়েই তার সংসার পরিপূর্ণ করবে। এই সংসারের স্বামী, শ্বশুর, শাশুড়ি ছাড়া আরও 2জন মানুষ ছিল, আহিল, অন্যার দেওর আর তার একমাত্র ননদ ফাইজা। সবাইকে নিয়ে আনন্দে উল্লাসে ভালো মতোই দিন কাটছিল। অন্যার মনেই হতো না এটা পরের বাড়ি। অবশ্য সেটা মনে হওয়ার জন্য সুযোগ দরকার হয়, যেটা তাকে এই বাড়ির মানুষ দেয়নি। শুধু ভালোবাসাটাই উজাড় করে দিয়ে গেছে। সাহিল একদিন পেঁচিয়ে জিজ্ঞেস করল, সংসার জীবন কেমন লাগছে? অন্য মুখ ভেঙচে উত্তর দিল, সবই ঠিকঠাক, তবে সমস্যা তুমি। সাহিল এগিয়ে এসে বিস্মিত স্বরে জিজ্ঞেস করল, আমি আবার সমস্যা হলাম কিভাবে? শুনি তো, তোমার কোন পাকা ধানে মই দিয়েছি যে তুমি তোমার 10টা না 5টা না একটা মাত্র স্বামীকে সমস্যা বানিয়ে দিয়েছ? কথাটা বলে সাহিল অন্যার মুখোমুখি এসে বসল। অন্যা মুখ ঘুরিয়ে নিল, অভিমানী কণ্ঠে বলল, তোমার সবকিছু তো ঠিকঠাক দেখি, তবে ইদানিং আমি সময় একটু কম পাচ্ছি কেন, জানতে পারি? অন্যার সাহিল হো হো করে হেসে উঠল। অন্যা ফের রাগ করল, আচ্ছা এখন তুমি আমার দুঃখ কষ্টকেও হেসে উড়িয়ে দিচ্ছ? ঠিক আছে ঠিক আছে, সব মনে থাকলো আমার। আমি মাকে গিয়ে তোমার নামে নালিশ করব, বলবো তোমার কীর্তিকলাপ। অন্যা উঠে যাচ্ছিল, সাহিল হাত টেনে ধরে আটকাল। নিজের সামনে বসিয়ে আলতো করে ওর ঘাড়ে থুতনি রেখে বলল, বউয়ের বুঝি অভিমান হয়েছে? কি করব বলো, বিগত কয়েকদিন পর পর কতগুলো মিটিং হলো, একদমই ফুরসত পাচ্ছি না। মাঝে মাঝে ভাবি নিঃশ্বাস নিতে পারছি এই ঠের, বেঁচে আছে এই অনেক। সাথে সাথে অন্যা পেছনে ফিরে সাহিলের মুখ চেপে ধরে বলল, বেঁচে আছে এই অনেক আবার কি? এসব কথা বলবে না, আমার ভালো লাগে না তোমার এসব কথা। ফের যদি কখনো তোমার মুখে এসব শুনেছি, তাহলে কিন্তু সারা জীবনের মতো আরই। বাঁচা মরা আল্লাহর হাতে। তুমি আগ বাড়িয়ে কথা বলছো কেন? বলবো না। আচ্ছা বেশ, কি বলবো তবে? অন্যা কিছুক্ষণ ভেবে বলল, কি বলবে বলো তো? আচ্ছা বলো, ভালোবাসার কথাই বলো। তোমার মুখে শুনতে ভালো লাগে, তখন আর রাগ করে থাকতে ইচ্ছা করে না, তখন শুধু ইচ্ছে করে। সাহিল সরু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি, পুরো বাক্যটা শেষ করো, বলো। অন্যা কপট রাগ দেখিয়ে বলে, উফ, এত প্রশ্ন করো কেন তুমি? তোমাকে যা বলেছি তাই তো তুমি করবা না? এটা আমার আগেই বোঝা উচিত ছিল। অযথা বসে বসে সময় নষ্ট, তার চেয়ে মায়ের সাথে বসে গল্প করতাম, সময়টা ভালো কাটতো। সাহিল ছেলে মানুষের কণ্ঠে বলল, তার মানে আমার সঙ্গ তোমার ভালো লাগে না? ব্যাপারটা আসলে খুব দুঃখজনক, খুব কষ্ট পেলাম। বউ আমার ইমোশনের কোনো পরোয়াই করে না। অন্যা মুখ ঝামটা দিয়ে বলে, বোরিং, তুমি আগে করা পুরোটাই বোরিং। তারপর সেখান থেকে দৌড়ে পালায়। হঠাৎ করে ঘরের মধ্যে আলো জ্বলে ওঠায় অন্যার ঘোর কাটে। সে পেছন ফিরে তাকায়, আর কিয়ৎক্ষণের জন্য দৃষ্টি আটকে যায় সামনে থাকা মানুষটির উপর। বুকের ভেতর তীব্র কষ্ট মোচড় দিয়ে উঠল। এই মানুষটার দর্শনে প্রতিবারই অদ্ভুত অনুভূতি হয়, এবারও হচ্ছে, তবে একটু অন্যরকম। ভালো খারাপের অন্তর্হীন দুর্গমতার মিশ্র অনুভূতি। যন্ত্রণাময় কিছু একটা কান্নার মতো সুড়সুড়ি দিল গলায়। বিষণ্ণতায় মনের ভেতরকার অনুভূতি একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তবে ভালো লাগা কিংবা ভালোবাসার অনুভূতির কোনো হোলদোল হয় নাই। এই যে সাহিলকে দেখা মাত্রই অন্যা নিজেই নিজের ভেতরে ভাঙচুরের তীব্র আওয়াজ শুনতে পেল। জোরালোভাবে 2 কদম এগিয়ে এলো। অবাক হয়ে ভাবতে লাগলো, এ কি স্বপ্ন নাকি সত্যি? সত্যি সাহিল এসেছে, এতদিন পর আসতে হলো তাকে। অবশ্য তাকে দোষে লাভ কি? অন্যা নিজেই সাহিলের সাথে যোগাযোগের সমস্ত রাস্তার ইতি নিজ হাতেই টানতে চেয়েছে। অন্যা স্থির দৃষ্টিতে একবার ঘড়ির দিকে তাকালো, মনে মনে হিসাব কষে নিল। 1 মাস 17 দিন, 4.5 ঘন্টা 48 মিনিট। অন্যা হিসাব করতে করতে হয়তো সেকেন্ডও বের করে ফেলত, কিন্তু তার আগেই সাহিলের নিষ্পৃহ কণ্ঠস্বর কর্ণকুহরে এসে ঠেকল। এতটাই ঠুনকো ছিল আমাদের ভালোবাসা যে পাওয়ার আশাটাই নির্বিশেষ ভাবে ছেড়ে দিলে।
সারা ঘর জুড়ে পিনপতন নীরবতার বিস্তার করছে। ঘরের মধ্যে উপস্থিত দুটি প্রাণীও যেন ডুব দিয়েছে নীরবতার রাজ্যে। একজন অলক্ষ্যে চেয়ে রয়েছে, আরেকজন অনুরিক্তে। একটা সময় নীরবতা মুক্তি পেল। আরেকবার কর্ণকুহরে সাহিলের বিমর্ষ কণ্ঠ ভেসে এলো। তুমি এতটাই নিষ্ঠুর অন্না, আমার থেকে আমাকে কেড়ে নিয়েছ তুমি। এই ভালোবাসা, এই আমাদের সম্পর্কের পরিণতি, এই আমাদের দুজনের সাজানো স্বপ্ন, সব স্বপ্ন পূরণ হওয়ার আগেই তুমি আশাহীন আমায় ছেড়ে দিচ্ছ। এইবার মুখ খুলল অন্না, শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলল, স্বপ্ন দেখা যেখানে পাপ, সেখানে স্বপ্ন বাস্তবায়ন না করে আশা ছেড়ে দেওয়া অসম্ভব কিছু না। সবটাই তুমি জানো, তারপরেও আমায় কারাদণ্ডে তুলছ। হ্যাঁ তুলছি, কারণ সমস্ত দোষটাই তোমার। অন্না বিস্ময়ে অভিভূত কণ্ঠে বলল, আমার? এখন তোমার চোখে সব দোষের দোষী আমি? বাহ, তোমার মনের মধ্যে আমাকে নিয়ে এসব চলছে। আজ তুমি না বললে তো আমি জানতেই পারতাম না। আর এদিকে কিনা আমি, হায় আল্লাহ, কি বোকা আমি। শেষের বাক্যটা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল অন্না। সাহিল এবার এগিয়ে এসে অন্নার মুখোমুখি দাঁড়ালো। বিব্রত ভঙ্গিতে বলল, কি আবল তাবল বকছ? আমি তোমাকে বলেছিলাম না আমি সব ঠিক করে দেব? আর মাকে আমি বোঝাতাম। সব কি আমরা দুজন মিলে ঠিক করতে পারতাম না? তুমি তো বাচ্চা মেয়ে নও অন্না, একটু বোঝার চেষ্টা তো করতেই পারতে। আমি তোমাকে ছাড়া ভালো নেই, অন্ততপক্ষে আমার থেকে আমার ভালো থাকাটা কেড়ে নিও না। আমি সত্যি আর নিতে পারছি না। অন্না সম্পূর্ণ প্রসঙ্গ পাল্টে বলল, এখানে আসছো কেন? কি দরকার? বউ দরকার, বউয়ের টানে টানে চলে এসেছি। অন্না বিক্ষিপ্ত কণ্ঠে বলল, দেখা শেষ, এখন যেতে পারো। আশ্চর্য, আমার শ্বশুর বাড়ি, আমি বেড়াতে আসছি, আর তুমি আমাকে চলে যেতে বলছো? নিষ্ঠুর রমণী, আমি এখানে 1 মাস থেকেই তবে যাব। তারপর তোমার মা জানলে আমায় বলবে আমি তার ছেলেকে ডেকে নিয়ে এসেছি। আমায় তো বলেছিল ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে, আমিও অপেক্ষায় আছি। আচমকা সাহিল এসে অন্নার মুখ চেপে ধরল এক হাতে, বিষণ্ণ কণ্ঠে বলল, অমন কথা কখনো বলো না অন্না, আমি সইতে পারবো না। আমার না হও, অন্তত আমার দূরত্বের হয়েও না। হিংসে হবে, ভীষণ রকমের হিংসে হবে দূরত্বকেও। অন্না এতক্ষণ শক্ত থাকার চেষ্টায় থাকলেও এই মুহূর্তে আর নিজেকে শক্ত রাখতে পারল না। আলতো করে সাহিলের প্রশস্ত বুকে নিজের মাথা এলিয়ে দিল। প্রলম্বিত শ্বাস টেনে বলল, তোমাকে ছাড়া আমি ভালো নেই সাহিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বারবার। কি করে যে বেঁচে আছি? আমাদের ভাগ্য আমাদের মিলিয়ে দিতে চায় না কেন? আমি যে এই দূরত্ব মেনে নিতে পারবো না। ভাগ্যিস আজ তুমি দেখা দিলে, আমিও নতুন করে একবার প্রাণশক্তি ফিরে পেলাম। বলো না, তুমি আমার হয়ে না থাকলেও মাঝে মাঝে এইভাবে দেখা দিবে, মাঝে মাঝে আসবে আমার কাছে, আমাকে তোমার বুকের মাথা রাখতে দিবে। খুব পাপ হবে কি তাতে? এইটুকু পাপের ভাগিদার না হলে আমি তো শেষ হয়ে যাব। সাহিল মুচকে এসে বলল, ভাগলে মেয়ে, আমি ছাড়ছি নাকি তোমায় ছেড়ে আমার যাওয়ার আর জায়গা কোথায়? তারপর হুট করে কিছু মনে পড়ায় সাহিল পুনরায় বলে, দেখেছ, আমি এখানে এসেই সরাসরি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। ওদিকে আমার শ্বশুর শাশুড়ি কারোর সাথে কথা বলার সময়টাও পাই নাই। ভাগ্যিস শান্তা ছিল, নয়তো আজও তোমার সাথে দেখা হতো না। আমি গিয়ে ওনাদের সাথে দেখা করে আসছি। অন্না মাথা নাড়িয়ে সম্মতি দিলে সাহিল চলে যায়। অন্না সাহিলের যাওয়ার পথে দ্বিধান্বিত দৃষ্টিতে তাকায়। মনে পড়ে যায় সেই কারণ, যে কারণে তাকে সব ছাড়তে বাধ্য করা হচ্ছে, যে কারণে তাদের মধ্যে বিচ্ছেদ উঁকি দিচ্ছে। মনে পড়ে যায় শাশুড়ি মায়ের বলা কথাগুলো। রুনা সবসময় অন্নাকে ভালোবাসতেন, নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম নয় সে। বিয়ের 1 বছরের মাথায় তিনি হুট করেই একদিন অন্নাকে বলে বসলেন, বৌমা দেখো তো, ইদানিং শরীরটা একদম ভালো লাগছে না, বয়স হচ্ছে, হায়াত মতের কোনো ঠিক নাই। বলি যে মরার আগে একবার নাতি নাতনির মুখ দেখাবে না? আমারও তো ইচ্ছা করে একান্তে বসে নাতি নাতনিদের সাথে একটু সময় কাটাই। অন্না লজ্জা পেয়ে গিয়েছিল আচমকা শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে। সে উত্তরে মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল শুধু, মুখে কিছু বলার অবকাশ পায় নাই। সাহিলকে এই কথা বলতেও বেশ কষ্টত করতে হয়েছে তাকে। লজ্জা শরমের মাথা খেয়ে 2 দিন পরই বলে ফেলল, শোনো, মা সারাদিন একা একা খুব বোরিং ফিল করে, তার নাকি সময় কাটতে চায় না। কেন, তোমরা আছো না? ঘরে এতগুলো মানুষ থাকতেও মা একা ফিল করবে কেন? আর তোমাকে তো বেশিরভাগ সময় মায়ের সাথে দেখি। তাহলে? অন্না বিব্রত ভঙ্গিতে বলে, না মানে আমরা বাদে, আমরা তো ঘরেরই মানুষ, তাই না? হ্যাঁ। আচ্ছা, মা কি গ্রামের বাসায় যেতে চাচ্ছে? তবে চলো আমরা সবাই গিয়ে ঘুরে আসি এবার। বাবাও যেতে চাচ্ছিল। অন্না ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল। না, এ তো কিছুতেই সোজা কথায় আসছে না, যত সব উটকো আঁকাবাঁকা কথায় চলে যাচ্ছে। সাহিল নিজের মতো করেই বলে যাচ্ছে, আসলে আমাদের গ্রামের বাড়িতে তো তুমিও যাও নাই, এবার চলো তবে। বহুত সুন্দর জায়গা, আর দেখার মতো এত কিছু আছে। আমারও কাজের চাপে খেয়াল থাকে না। গ্রামের বাসা থেকে সবাই বলেছিল নতুন বউকে নিয়ে এসে ঘুরে যায়, অথচ আমি সময় মিলাতে পারছিলাম না। সামনে ছুটি পাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, তাই কাজে লাগাই। কি বলো? মায়ের ইচ্ছেও পূরণ হবে আর আমাদের ঘোরাও হবে। অন্না মনে মনে রাগ করল, ওরে গর্ধব। তবে মুখটাকে অতিরিক্ত স্থির রেখে বলল, মায়ের এইবার একটা নাতি নাতনি দরকার। সাহিল নির্বিকারভাবে বলল, আচ্ছা সেটাও পাবে, কিনে এনে দেব। তারপর ঘটনার আকস্মিকতা হঠাৎ টের পেয়ে চকিত দৃষ্টিতে অন্যার দিকে তাকালো। অন্যার চোখ নামিয়ে মুখ টিপে হাসল। মাত্র সাহিলের বলা কথা শুনে হাসি আর চেপে রাখতে পারছে না। অন্যার কথা না বুঝে বলল, কিনে এনে দেব।
আর বোঝার পরও সে আরও ভালো করে বোঝার চেষ্টা করছে। অন্না হঠাৎ গালে হাতের স্পর্শ পেয়ে মুখ তুলে তাকায়। সাহিল বলে, কি বললে তুমি? মা মা বলেছে? কিন্তু তুমি রাজি এই ব্যাপারে? অন্না মনে মনে আবার তাকে গর্দভ বলে সম্বোধন করলো। এভাবে জিজ্ঞেস করলে উত্তর দেওয়া যায় নাকি? আশ্চর্য, সে রাজি হবে না কেন? নতুন একটা সম্পর্ক, নতুন একটা অনুভূতি, নতুন একটা পরিচয়, সবটাই তো তাকে ভীষণভাবে টানছে। তবে সাহিলের কথার উত্তর দিল মৃদুভাবে মাথা নাড়িয়ে। আর সে তৎক্ষণাৎ সাহিলের চোখে মুখেও অন্যরকম ঝিলমিল আনন্দ দেখতে পেল। সাহিলও তার মানে নতুন অনুভূতির সাথে পরিচয় হতে চায়। সেও নতুন একটা সম্পর্কের মিষ্টতা পেতে চায়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। সাহিল আর অন্যার দিনগুলো বেশ অন্যরকমভাবে কেটে যাচ্ছিল। তাদের দুজনের স্বপ্নের সাথে যোগ হয়েছে তৃতীয় জন। স্বপ্নের প্রতিচ্ছবিতে তারা দুজন মাঝে মাঝে একটা ছোট্ট পুতুল দেখতে পায়। রুনাও বারবার মনে করিয়ে দিচ্ছিলেন, কিন্তু অন্না বিষয়টা বুঝতে পারছিল না। এত দেরিতে হওয়ার কথা নয়, সে তো প্রেগন্যান্সির কোনো লক্ষণই তার মধ্যে আবিষ্কার করতে পারছিল না। এমনকি 2বার চেক আপও করিয়েছিল। বাধ্য হয়ে সাহিলকে বলে, সাহিল উত্তরে বলে, এত অধৈর্য হয়ে পড়ছো কেন? সবুর করো, সবুরে ঠিক মেওয়া ফলে। সবুরে মেওয়া ফলে এই কথাটি সত্যি। তবে অন্না আর সাহিল এর ক্ষেত্রে এই কথাটি মিথ্যেই প্রমাণিত হলো। ঘটনা যখন প্রায় 3 বছরে উপনীত হলো, তখন রুনা আরেকবার তাগাদা দিতে লাগলেন। এবার বললেন, বুঝেছি আমার কথার কোনো গুরুত্ব নাই তোমাদের কাছে, নাই থাকতে পারে, আমার কোনো আপত্তি নেই। এই যে তোমাদের বিয়ের প্রায় 3 বছর হয়ে গেল, এখনই কি বাচ্চা কাচ্চা নিবে না? অন্না চিন্তিত মুখে বলল, মা আমরা চেষ্টা করছি তো, কিন্তু রুনা আর বেশি কিছু বললেন না। পরদিন সকালে অন্না সাহিলকে নিয়ে হাসপাতালে গেল চেক আপের জন্য। তাদের মধ্যে কোনো প্রকার জটিলতা আছে কিনা তাও জানা যাবে। তবে রিপোর্টে দুঃসংবাদটাই প্রকাশ পেল। রিপোর্ট অনুযায়ী এন্ডোমেট্রিওসিস সমস্যার কারণে অন্না কখনো মা হতে পারবে না। কখনোই না, মানে সেটা কখনোই না। অন্না কি করবে বুঝতে পারল না। সে দ্রুতই সবকিছুর উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলল। শাশুড়ি মাকেও সত্যি কথাটা বলে দিল। যদিও সে সময় সাহিল তাকে পুরোপুরি সাপোর্ট দিয়েছিল এবং বলেছিল মাকে এই কথাটা যেন এখনই সে না জানায়, কিন্তু অন্না মানলই না সাহিলের কথা। শাশুড়িকে বলার পরেই শুরু হয়ে গেল বাকবিতণ্ডা। সাহিল সামনে নিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে মা, তুমি একদম চিন্তা করো না। ডাক্তার ওকে কিছু ঔষধ দিয়েছে, সেগুলো আগে শেষ করুক, তারপর কোনো না কোনো একটা ব্যবস্থা হবে। আর তুমি ওর সাথে এমন করলে ও কোথায় যাবে বলো তো? অন্না এমনিতে ডিপ্রেশনে চলে গেছে, তার মধ্যে তুমি প্রতিনিয়ত 2 বেলা করে ওকে কথা শোনাচ্ছ। তুমি তো এমন ছিলে না। জবাবে তিনি কিছুই বললেন না। হঠাৎ করে সবকিছুর উপর বিতৃষ্ণা চলে এসেছে। ওইদিকে অন্না প্রচণ্ড অপরাধ বোধে ভুগছিল। বারবার মনে হচ্ছে তার নিশ্চয়ই মা হওয়ার যোগ্যতা নাই বলে সৃষ্টিকর্তা এই অধিকারটা তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অন্না সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিচ্ছিল। খুব প্রয়োজন ছাড়া সাহিলের সাথেও কথা বলতো না, আর সাহিলও তাকে স্পেস দিত নিজেকে সময় দেওয়ার জন্য। তারপর অন্না যখন ঘোর থেকে বাস্তবতায় ফিরে আসলো, তখন আবার সে অস্থির হয়ে উঠল। সাহিল কাজকর্ম বাদ দিয়ে ব্যস্ত হয়ে পড়ল অন্নাকে নিয়ে, কিন্তু তবুও তার মন মানছিল না। ফাইজাও মানসিকভাবে খুব সাপোর্ট দিয়েছিল তাকে, কিন্তু কষ্ট তো কষ্টই। ক্ষণস্থায়ী সান্ত্বনায় দীর্ঘস্থায়ী কষ্ট কি কখনো ভোলা যায়? অন্না একটা বাচ্চার জন্য কোনো উপায় বাদ রাখে নাই। ডাক্তার কবিরাজ হতে শুরু করে সবার শরণাপন্ন হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টো তাকে আরও কথা শুনতে হয়েছে। তারপর ওদের সম্পর্ক তখন প্রায় 5 বছর। তখন আত্মীয় স্বজনটাও নানা কথা বলতে শুরু করলেন। সাহিলের এক চাচি রুনাকে বললেন, তোমার ছেলে তো এখনও জোয়ান, এই বয়সে তারও অধিকার আছে বাবা ডাক শোনার। ওই বন্থা মেয়ে বিদায় করে ছেলের আরেকটা বিয়ে দাও, আর বংশের জন্য উত্তরাধিকার দরকার। এই মেয়ে তো তা দিতে পারবে না, আর মাত্র 5 বছরেরই তো সংসার। ছেলের বিয়ে দিতে তোমার কোনো অসুবিধা হবে না, দরকার লাগলে পাত্রে আমি ঠিক করে দিব। রুনা কিঞ্চিত বিব্রত বোধ করলেও হয়তো সবার কথা শুনেই সাহিলের আরেকটা বিয়ে দেওয়ার জন্য উদ্যত হলেন। আর অন্নাকেও সমস্ত কথাটা খুলে বললেন। অন্না কি বুঝলো কে জানে, সে সাহিলকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে এলো। সাহিল পড়ে গেল মা আর বউয়ের দোটানায়। অন্নাকে এত বোঝানোর চেষ্টা করলেও তাও সে বুঝল না। শুধু সাহিল নয়, শ্বশুর মশাইও নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন। অন্না বোধহয় পণ করে নিয়েছিল, কারো কথা সে কানে তুলবে না। সাহিল দেখা করতে চাইলে সে দেখা করতো না। ফোন দিলেও ছাড়া ছাড়াভাবে 2-1টা কথা বলতো। নিজেও কষ্ট পাচ্ছিল, সবাইকে কষ্টে রাখছিল। এই কয়েকটা দিন যে কি দম বন্ধকর পরিস্থিতির মধ্যে গেছে সেটা অন্না ছাড়া আর কেউ জানে না। সে শাশুড়িকে নিজের মায়ের মতো ভেবেছিল সকল প্রতিকূল পরিস্থিতিতে সে পাশে থাকবে, কিন্তু পেল না। উল্টো তিনি অন্নাকে সবকিছু থেকে দূরে সরিয়ে দিলেন। অতীত ভাবতে ভাবতে অন্নার ভাবনার সুতো ছিঁড়ে গেল। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে কিছুতে তার ব্যর্থতার জন্য সাহিলকে বাবা ডাক শোনার থেকে বঞ্চিত করতে পারবে না, এই অধিকার তার নেই।
শাশুড়িমা ঠিকই তো বলেছেন, বাস্তবতার দিক দিয়ে ভাবতে গেলে তার কথা আসলে সত্যি। সবসময় তো আবেগ দিয়ে দুনিয়া চলে না, সত্যি মেনে নিতেই হবে। আজকে সাহিলকে দেখে সে যেরকম উচ্ছ্বাস হয়ে পড়েছিল, এটা একদম উচিত হয় নাই। সাহিল আর তার নেই, সে এখন যোজন যোজন দূরের মানুষ। সাহিলকে বোঝাতে হবে, বুঝিয়ে পাঠিয়ে দিতে হবে। একটা সন্তানের জন্য সে সাহিলের চোখে মুখে যে উচ্ছ্বাস দেখতে পেয়েছিল তা কিছুতে মূর্ছা যেতে দেওয়া যাবে না। সাহিল ঘরে পা দেওয়া মাত্রই অন্না বলল বিচ্ছেদের কথা, আর সাহিল অবাক হয়ে তার দিকে চেয়ে রইল। অন্না আবার হঠাৎ করে এসব কথা বলছে কেন? সে তো বলেই দিয়েছে সে সব ঠিক করে দিবে। অন্না ফের ছিন্ন বিচ্ছিন্ন স্বরে বলল, প্রকৃতি সবসময় মিলন পছন্দ করে না। এখানে কিছু সময় বিচ্ছেদ হওয়াটা জরুরি, আমাদের ভালোর জন্যই জরুরি। কিন্তু এ কেমন বিচ্ছেদ? আমাদের বেলায় প্রকৃতি এত কঠোর হচ্ছে কেন? সাহিলের কথা শুনে অন্না খুব মিষ্টি করে হাসল। ভাবতে কেমন অবাক লাগছে, সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার স্বামী। এই মানুষটাকে সবকিছু উজাড় করে সে ভালোবাসে। আবার এটা ভেবে অবাক লাগছে যে এই অসাধারণ মানুষটার সাথে জীবনের 5টা বছর কাটিয়ে এই মুহূর্তে বিচ্ছেদে পদার্পণ করতে হচ্ছে। এই মানুষটার সাথে বিচ্ছেদের কথা মনে পড়লেই বিচ্ছেদ শব্দটা হৃৎপিণ্ডের শেলের মতো বেঁধে যায়। বুক মোচড় দিয়ে ওঠে ভীষণ কষ্টে। অপ্রতিরোধ্য যন্ত্রণায় গুড়িয়ে যেতে থাকে পাঁজরের হাড়গুলো। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায় তখন সবকিছু। কি আশ্চর্য, এমনটা তো হওয়ার কথা ছিল না, তবুও হচ্ছে। প্রকৃতির নিয়ম মেনেই হচ্ছে। সেই নিয়ম অনুযায়ী তো কত কিছু হওয়ার কথা নয়, আবার সেসবই খুব সুনিপুণভাবে হয়ে যায়। অন্নাকে নিশ্চুপ থাকতে দেখে সাহিল বেশ তেজে কণ্ঠে বলে, চাই না আমি অমন প্রকৃতি যেখানে তোমার আমার বিচ্ছেদ হবে। দরকার লাগলে আমি সব ভেঙে গুড়িয়ে দেব, সব ছাড়খাড় করে দিব, তবুও কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার কাছ থেকে আলাদা করব না। আমাকে ভালোবাসবে না? ওয়েল ডান। ভালোবাসতে হবে না তোমায়, শুধু কাছে থেকো, নয়তো আমার অনলে তুমিও ছাড়খাড় হয়ে যাবে। অন্না সাহিলের দিকে সেকেন্ডের জন্য তাকালো। তার চোখের দৃষ্টি অসংলগ্ন, চোয়ালের পেশি শক্ত। অন্না উল্টো দিকে ঘুরে তাকিয়ে আপন মনে বলল, ছাড়খাড় তো হবই, হচ্ছে তো এখনো। কি করে বোঝাই বলো? তুমি যে আমার শখের পুরুষ, ভীষণ রকম। সাহিল অন্নার কথায় পাত্তা না দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন চেষ্টা করতে লাগলো, কিন্তু অন্না গো ধরে বসে আছে। দুনিয়া উল্টে গেলে ওনাকে সে ফিরে যাবে না। অন্নার বাবা অনেকবার বোঝানোর চেষ্টা করলেন, অন্না কিছু বুঝে আর কিছু না বোঝার ভান করে। ওর কথা শুনে মা রেনু বেগম রেগে গেলেন, ধমকে বললেন, তোর নিজের সংসার অথচ তুই ফিরে যাবি না? তাহলে এই বাড়িতে তোর আর জায়গা নেই। মেয়ে বিয়ের পর এত বাপের বাড়ি এসে থাকতে নেই, লোকে নিন্দে করে। জামাই সেধে নিতে আসছে আর তুই নাটক করিস জামাই এসেছে, ওর সাথে 2 দিন বেরিয়ে চলে যাবি। বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের সব, এত সহজে অধিকার ছেড়ে দিস না, পরে আফসোস করবি। কিন্তু মা, ওখানে গেলে আমাকে আবার কথা শুনতে হবে। তুমি তো সবটাই জানো, তাই না? আমার সত্যি আর এসব অশান্তি ভালো লাগছে না, ম্লান স্বরে বলল অন্না। রেনু অন্নাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন, বকাবকিও কম করলেন না। সর্বশেষে বলে দিলেন, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন একটু আধটু কথা শুনতেই হবে। তোর যা খুশি মন চায় তুই তাই কর, কিন্তু এই বাড়িতেও আর থাকতে পারবি না। তোর শেষ কথা যেমন শোনা শেষ, তুইও আমার শেষ কথা শুনে রাখ। রাগ জেদ যে একলা তোমার থাকবে আর তুমি সে রাগ জেদ নিয়ে সবার মাথার উপর উঠে নাচবে, এটা ভেবে ভুল করছো। রাগ জেদ তোমার বাবা মায়েরও আছে। শান্তা এসে রেনুকে সামলালো, আড়ালে নিয়ে গিয়ে বলল, কি করছো মা? ও নিজেই সমস্যার মধ্যে আছে, ওকে এই সময় এসব বলার কোনো মানে আছে? আমরা বুঝিয়েছি, এবার যা সিদ্ধান্ত নেওয়ার আপনিক, আমাদের কি করার আছে? তুমি এসবের মধ্যে ওকে বাড়ি ছাড়তে বলছো? এর মধ্যে যাবে কই আপু? কোথাও যেতে হবে না, আমি কথাটা ওকে বললাম। ও এখন এটা নিয়ে ভাববে। আত্মসম্মানে আঘাত না করলে ওর সংসার টিকিয়ে রাখতে পারবে না। অন্না নেতিবাচক দিকটা ভেবে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছে। আচ্ছা, আমি আপুর সাথে কথা বলবো, চিন্তা করো না মা। মূলত আপুর কারণেই আমি শ্বশুরবাড়ি থেকে এসেছি। শান্তার কথা শুনে রেনু খানিকটা শান্ত হলেন। এদিকে সাহিল শ্বশুরবাড়িতে এসেছে আজ নিয়ে 2 দিন। অন্নাকে বলেছে বাড়িতে নাকি একটা কাজে আটকে যাওয়ার বাহানা দিয়ে এখানে এসেছে। মাকে আগে ভাগে কিছু জানানো উচিত হবে না, হয়তো আবার উল্টা প্রতিক্রিয়া দেখাবে। আর এদিকে অন্নাকেও কিছু বোঝানো যাচ্ছে না, সে হঠাৎ করে বাচ্চাদের মতো অবুঝপনা হয়ে উঠেছে। সেদিন সন্ধ্যার পর শান্তা 2 কাপ কফি নিয়ে অন্নার সাথে বারান্দায় এসে বসল। কফিতে চুমুক দিয়ে বলল, কি সিদ্ধান্ত নিলি? কিছু না, অন্যার নির্বিকার উত্তর। শান্তা কিছুক্ষণ সময় নিয়ে বলল, তোকে কয়েকটা কথা বলি, শোন। অন্না সরু চোখে তাকিয়ে বলল, জ্ঞান দিবি? জ্ঞান নয়, জাস্ট কয়েকটা কথা বলবো। আচ্ছা। মাথা নাড়িয়ে সায় দেয় অন্না। মিনিট 2 ভাবনা চিন্তা করে শান্তা বলতে শুরু করলো, আমাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী নারী পুরুষের বিয়ে হয়। এক একজন এক এক রকম কারণে বিয়ে করে, যার যার ব্যক্তিগত ব্যাপার। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে বাচ্চা কাচ্চা বা বংশধর। না, এটা স্বাভাবিক ব্যাপার, এটা আশা করা কোনো অন্যায় না। প্রত্যেকটা স্বামী স্ত্রীরই এরকমই ইচ্ছে থাকে, তোদেরও আছে। কিন্তু সেই ইচ্ছে যদি পূরণ না হয় তাহলে কি কাউকে দোষ দেওয়া যাবে? এক কথায় উত্তর দে। অন্না কোনরূপ বাক্য ব্যয় না করে বলল,
না। আচ্ছা, বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য ডিভোর্সটা খুব সাধারণ একটা বিষয়। এটা পরিবার ব্যতীত কিছু কিছু ক্ষেত্রে স্বামী স্ত্রীর সিদ্ধান্ত মোতাবেক হয়ে থাকে। এখন বল, তোরা নিজেরা কখনো এমন সিদ্ধান্ত নিয়েছিস? না। শান্তা আবার বলতে শুরু করলো, ভাইয়া তো কখনো তোকে দোষারোপ করে নাই, তোর দিকে আঙুল তুলে কিছু বলেও নাই, বরং তোদের সব জেদ সে মুখ বুঝে সহ্য করে নিচ্ছে, তোকে ফিরিয়ে নিতে আসছে। এরকম স্বামী কজনে পায় বলতো? ওই যে অনেক সময় স্বামী স্ত্রীর সম্পর্কে ঝামেলা দেখা যায় না, লোকে তখন বলে একটা বাচ্চা নিয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। পুরুষ মানুষ বউয়ের মায়া ছাড়তে পারে, কিন্তু সন্তানের মায়া ছাড়তে পারে না। সংসারে অশান্তি, তাহলে একটা বাচ্চা নিয়ে নাও। সে সমাজের নিয়মের বিরুদ্ধে গিয়ে ভাইয়া তোকে ভালোবাসে, আর তুই ফিরিয়ে দিচ্ছিস। সমাজ চলে যাক, তোর ওই মানুষটা ঠিক থাকলেই তো হলো, তাই না? এক নাগারে কথাগুলো বলে থামলো শান্তা। উত্তরের আশায় বোনের মুখের দিকে চেয়ে থাকলো, কিন্তু অন্যার সাথে সাথে কিছু বলল না। তার চোখে অশ্রুকণা ভিড় করেছে। অবশেষে মুখ খুলল, বলল, তবে কি আমার ফিরে যাওয়া উচিত? সিদ্ধান্ত তোর। আমার যতটুকু বলে দেওয়া দরকার ছিল আমি ততটুকু বলেছি। সংসার তোর, সংসার টিকিয়ে রাখার দায়িত্ব তোর। এই বলে শান্তা উঠে দাঁড়ালো। অন্যার মুখের দিকে আরেকবার তাকালো। বোনের কষ্টে তার যে কষ্ট হচ্ছে না এমন নয়, কষ্ট হচ্ছে। তবুও অন্যার ভালোর জন্য কথাগুলো তাকে বলতে হয়েছে, এবং আরও বলতে হবে। বারান্দার দরজা থেকে শান্তা ফিরে এসে বলল, আরেকটা কথা তোকে মনে করিয়ে দিতে চাই। কি? ব্যর্থতা তোর, এটা জেনেও ভাইয়া কিন্তু তোকে ছেড়ে যায় নাই। এই জন্য তোর সামান্য একটু হলেও তার কাছে কৃতজ্ঞ থাকা উচিত। অন্না হতভম্ব দৃষ্টিতে বোনের দিকে তাকালো। ওর পক্ষ থেকে অন্নাকে যে কোনোদিন এই কথা শুনতে হবে এটা কল্পনাতীত ছিল। কেমন অবিশ্বাস্য লাগছে সবকিছু। সবাই পর হয়ে যাচ্ছে। আপন মানুষগুলো পর হয়ে গেলে অন্না বাঁচবে কি নিয়ে, কাকে নিয়ে? হাত সরাতে নিলে কফি মগটা উল্টে পড়ে গেল। উষ্ণ গরম অনুভূত হয় হাতে। যাক, সব উল্টে পাল্টে ছারখার হয়ে যাক, তার কিছু যায় আসে না এসবে। সাহিল গিয়েছিল মসজিদে নামাজ পড়তে। ফিরে আসতেই অন্না বলল, চলো আমরা ফিরে যাই। সাহিল বুঝল না, তাই পাল্টা প্রশ্ন করল, কোথায়? তোমাদের বাড়ি। সাহিল বেশ খুশি হয়ে বলল, সত্যি ফিরে যাবে? সত্যি? এত কিছুর পর অবশেষে ম্যাডামের মন গলল। হ্যাঁ, যাওয়া উচিত আমার। যত যাই হোক, আমি তো ওই বাড়ির বউ। আমি যদি নিজের সংসারের ব্যাপারে এত উদাসীন হই তাহলে চলবে? তবে তোমাকে দুটি প্রশ্ন করি। সাহিল সায় দিয়ে বলে, হ্যাঁ অবশ্যই করো। এই যে আমাদের জীবনের এক বিরূপ পরিস্থিতি, কখনো তোমার মনে হবে না আবার তোমার জীবনে ফিরে এসে আমি ভুল করেছি? বা তোমার কখনো মনে হবে না আমার জন্য তুমি জীবনের সেরা অনুভূতিটার সাথে পরিচয় হতে পারো নাই? সাহিল এক নিমিষে বলে ফেলে, তুমি সারা জীবন পাশে থাকলে আমার এসব কিছুই মনে হবে না। সব পরিস্থিতিতে আমার পাশে থাকবে। তুমি পাশে থাকলে আমিও সব ভুলে গিয়ে শুধুমাত্র তোমার হওয়াতে মত্ত থাকব। তুমি রেখে দিলে আমি সারা জীবন থেকে যাব, আর রেখে না দিলে? সরু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করে অন্না। সাহিল মুচকে এসে জবাব দেয়, তবে আমি জোর করে থেকে যাব। তারপর কিছুক্ষণ থেমে বলে, ভালোবাসার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা বাচ্চার জন্য নষ্ট হওয়া কি ঠিক? আমি তোমাকে বিয়ে করেছি তোমাকে ভালোবেসে, তোমাকে পাওয়ার আশায়। আর কিছু আমি পাওয়ার আশা করছি না। শুধু তুমি আমার থাকো, তাহলে আমার সকল না পাওয়ার দুঃখ নিঃশেষ হয়ে যাবে। সাহিলের উত্তর শুনে অন্না খিলখিলে হেসে ওঠে। বোঝার মতো একটা মানুষ থাকলে আসলে আর কাউকে লাগে না। এই দুর্বিষহ পৃথিবীর অনাকাঙ্ক্ষিত ঝড়ঝাপটা খুব সহজেই সামাল দেওয়া যায়। ভালোবাসা যেমন কোনো ভাষা বর্ণনা নেই, ঠিক অন্যার জীবনে সাহিলেরও কোনো ভাষা বর্ণনা নেই। যা আছে তা বারবার হৃদয়ের স্পন্দনকে গতিশীল করে দেয়। কিভাবে যত্ন করে ভালোবাসতে হয় তা অন্না প্রথম সাহিলের কাছ থেকে শিখেছিল। এই ভালোবাসা হয় প্রচণ্ড রকমের স্নিগ্ধ ও মনোমুগ্ধপূর্ণ। তবে সেই ভালোবাসা বাইরের সকলে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে না। এই যে এতদিন একটা খারাপ লাগার অনুভূতি আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল, এই অনুভূতি থেকে তো সে বিশেষভাবে সাহিলের ভালোবাসা আরেকবার গভীরভাবে উপলব্ধি করে নিয়েছে। তার ভালোবাসার মানুষ সব থেকে আলাদা, সবার থেকে আলাদা। যেখানে এই মুহূর্তে অন্যার জন্য অবহেলার পাহাড় দাঁড় করিয়ে দেওয়ার কথা, সেখানে সে আস্ত ভালোবাসার পাহাড় দাঁড় করিয়ে দিয়েছে। যেখানে মানুষ সবসময় বলে ভালোবাসা নাকি ক্ষণিকে ক্ষণিকে রং বদলায়, সেখানে সাহিলের ভালোবাসা 5 বছর পরেও সে প্রথম দিনের মতোই আছে। সাহিল নিজেও এক চিমটি বদলায়নি। সে তার ভালোবাসাকেও বদলাতে দেয়নি। ঠিক যক্ষের ধনের মতো করে আগলে রেখেছে। যেখানে মানুষ সবসময় বলে একটা মানুষের সাথে দীর্ঘদিন থাকতে থাকতে নাকি সে মানুষটা পুরনো হয়ে যায়, সেখানে সাহিল দিনের পর দিন ভালোবাসার নতুনত্ব সৃষ্টি করে গেছে। ঠিকই আছে, সে তো আর এমনি এমনি অন্যার শখের পুরুষ হয়ে ওঠেনি। আর অন্যা তার শখের পুরুষকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবে, কারণ এরই মধ্যে তার জীবনের সকল আনন্দ নিহিত। সকাল সকাল অন্না বাবার বাড়ির সবাইকে বিদায় জানিয়ে সাহিলের সাথে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আসার আগে শান্তা গতকালকের জন্য ক্ষমা চেয়ে নিল অন্নার কাছে। অন্না হাসি মুখে বলল, এভাবে না বললে আমি বুঝতাম না, তোর কথাগুলোর প্রয়োজন ছিল।
তোর ভাইয়া যে আমাকে কতটা ভালোবাসে সেটা এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলাম। আসলে শাশুড়ি মায়ের ওপর অভিমান হয়েছিল। তিনি আমাকে এত ভালোবাসতেন যে বর্তমানে তার কৃত্রিম রূপটা আমি মানতে পারছিলাম না। তবে সমস্যা নেই, সাহিল আমার পাশে আছে, এবার সব ঠিক হবে ইনশাল্লাহ। সামনাসামনি অন্যা ঠিক থাকলেও আসলে সে ভেতর থেকে খুবই নার্ভাস ফিল করছিল। এতদিন পর ওই বাড়িতে ফিরে যাচ্ছে, শাশুড়ি কি নজরে দেখে কে জানে। ওরা তো কেউ জানেও না অন্যা ফিরছে। সাহিল তবে পাশে থেকে অভয় দিল। তুমি বোধহয় চিন্তা করছো তাই না? মাকে আমি সামলে নেব, আশা করি সব ঠিকঠাক হবে, তোমাকে কিছু বোঝাতে হবে না। এবার যা বোঝানোর আমি বোঝাবো, আমি মায়ের সাথে কথা বলবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমার উপর ভরসা করলে সবকিছু আমার উপর ছেড়ে দাও। দিয়েছি তো, এমনকি আমাকেও তোমার উপর ছেড়ে দিয়েছি, হাসতে হাসতে বলল সাহিল। সাহিলের হাসির টানে অন্যাও হেসে উঠল। তারা যখন নিজেদের গন্তব্যে পৌঁছালো তখন সকাল 10টা পার হয়েছে। পথিমধ্যে ফাইজা আর আহিলকে দেখল, ওরা কলেজের উদ্দেশ্যে পথ চলছে। যেহেতু রিকশা ছিল তাই আর পিছু ডাকলো না। বাড়ির রাস্তায় এসে অন্যার বুক ধুকপুক করতে লাগলো। সাহিল শক্ত করে তার হাত ধরে রাখলো। দরজায় এসে দাঁড়াতেই অন্যার মনে হচ্ছিল তার এক্ষুনি ছুটে পালিয়ে যাওয়া উচিত। সাহিল কলিং বেল চাপলে সাথে সাথে দরজা খুলে গেল এবং দরজা খুললেন স্বয়ং রুনা ইসলাম, অর্থাৎ অন্যার শাশুড়ি মা। রুনা ইসলাম দরজা খুলেই সরু চোখে তাকালেন। অন্যা সালাম দিয়ে মিনমিন করে জিজ্ঞেস করল, ভালো আছেন মা? তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি। দরজা থেকে সরে গিয়ে ওদের ভেতরে আসার জায়গা করে দিলেন। অন্যা ভয়ে ভয়ে ঘরের ভেতর পা রাখল। শাশুড়ি মা অতিরিক্ত শান্ত, মনের মধ্যে কি চলছে কে জানে। অন্যাকে এই সময় দেখে নিশ্চয়ই রেগে আছেন, অবশ্য এটা স্বাভাবিক। অন্যা এ কথার ওপর আর কিছু বলার সাহস পাচ্ছে না। সাহিলও পাশে দাঁড়িয়ে নিশ্চুপ। এমন নিরবচ্ছিন্ন নীরব পরিস্থিতি কতক্ষণ কাটল কেউ জানে না। তবে রুনা ইসলাম এইবার কথা বললেন। অন্যার উদ্দেশ্যে বললেন, এখানে দাঁড়িয়ে আছো যে? বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হয়, এটা ভুলে গেছো? যাও ঘরে যাও, তোমার ঘর কেউ তালাবদ্ধ করে রাখেনি। অন্যা পুনরায় বোকার মতো প্রশ্ন করে বসলো, ঘরে যাব? না, আমার মাথা চড়ে নাচো তুমি। কোন বাড়ির বউদের দেখেছো বাপের বাড়ি গিয়ে এতদিন থাকে? রাগের মাথায় কি নাকি বলেছি, তার সব ধরে বসে থাকতে হবে তোমার? একটা বারও যোগাযোগ করার প্রয়োজন মনে করনি। নিজেকে কি ভাবো, মরে গেলেও তো বোধ হয় খোঁজ নিতে না। ছেলের জন্য শখ করে বউ নিয়ে এলাম, আর সে বউয়ের কোনো পাত্তা নেই। সে বোধহয় চায় ছেলেটা আমার জলে ভেসে যাক। এক নাগারে এত কথা বলে থামলেন তিনি। মা আর বউয়ের কথার মাঝখান থেকে সরে গেল সাহিল। অনেকদিন পর দেখা হয়েছে দুজনের, মান অভিমান ভাঙার পালা এবার। সে বরং এই যাত্রায় সরেই যাক। অন্যা বিব্রত ভঙ্গিতে শাশুড়ির দিকে তাকালো, ক্ষীণস্বরে বলল, মা আমি আসলে। তিনি অন্যাকে থামিয়ে দিয়ে আবার বলতে শুরু করলেন, কে মা? আমাকে মা ডাকছো কোন অধিকারে তুমি? যখন সবকিছু ছেড়ে চলে গিয়েছিলে তখন মায়ের কথা মনে ছিল না? গেছো তো গেছোই, একটাবার ফোন করার প্রয়োজন বোধ করো নাই। এখন আসছো মা ডাকতে? আমি আমার ছেলে মেয়ে বাদে অন্য কারো মা না। যাও তো যাও, চোখের সামনে থেকে যাও বাপু। একে তো নিজের ছেলে মেয়েদের যন্ত্রণায় বাঁচি না, তার মধ্যে তুমি আবার নতুন করে এসে জুটেছ। অন্যা এবার আর বিব্রত বোধ করল না। সে ফিক করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মা আমি কি আপনাকে একটাবার জড়িয়ে ধরতে পারি? তিনি মুখ ঝামটা দিয়ে বললেন, আদিক্ষেতা। অন্যা আর কালক্ষেপণ না করে জড়িয়ে ধরল শাশুড়ি মাকে। মৃদুমন্দ কণ্ঠে বলল, আপনি আমায় শাসন করেন, বকেন, মারেন, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু বদলে যান না মা। বহু বছরের চেনা পরিচিত মানুষ হঠাৎ করে বদলে গেলে কিচ্ছু সহ্য হয় না, তখন নিজেকে অপরাধী মনে হয়। রুনা কি যেন ভাবলেন নির্বাক চিত্তে, তারপরে হঠাৎই বললেন, ছাড়ো, আমার কাজ আছে। দুপুরে রান্না হয়নি এখনো। আমি তো তোমার মতো এত দায়িত্ব জ্ঞানহীন না যে সংসার ফেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো। আমার বহুত কাজ। অন্যা তাকে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা আমিও আসছি ফ্রেশ হয়ে। তারপর নিজের ঘরের দিকে অগ্রসর হলো। ঘরে গিয়ে সাহিলকে দেখতে পেল। মাত্র গোসল সেরে এসেছে। সাহিল ওকে দেখে মুচকি হাসলো। অন্যা জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হাসছো যে? কাকে কল্পনা করে হাসছো? ও মা, কাকে কল্পনা করে আবার হাসবো? আমি তো তোমাকে দেখে হাসছিলাম। কেন, আমি কি সার্কাসের ক্লাউন যে আমাকে দেখে হাসতে হবে? সাহিল হাসতে হাসতে এগিয়ে এলো। অন্যার দুই হাত ধরে বলল, মায়ের সাথে কথা হলো? কি বলল মা? সহসাই সাহিলের প্রশ্নের জবাব দিল না অন্যা। কিছুটা অন্যমনস্ক হয়ে বলল, মা না আমায় অনেক ভালোবাসে জানো? জানি না, আবার একটা সত্যি কথা জানো তো, মা আমাদের থেকেও তোমাকে বেশি ভালোবাসে। হয়তো একটা সময় পরিস্থিতির চাপে পড়ে দুই একটা কথা বলেই ফেলেছে, তবে ওসব মনে রেখো না অন্যা, মা নিজেও অপরাধ বোধে ভুগছে। কতবার তোমাকে ফোন করে ফিরে আসতে বলতে চেয়েছে কিন্তু পারে নাই। একটা বাধা, একটা দেওয়াল। ওই যে তোমাকে যে ভালো মন্দ নানান ধরনের কথা শুনিয়েছে, ওই কয়েকদিনে তোমাকে আমরা কত মিস করেছি জানো? তোমার ননদ, দেওর, ওরা তো কথায় কথায় তোমায় মিস করতো। আর তোমার শ্বশুর মশাই কি বলতো জানো? সে শুধু বলতো, আরে বৌমার হাতে চা খেতে পারছি না, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। অন্যা মন খারাপ করা গলায় বলল, আর আমি মিস করেছি তোমাদের এই মুহূর্তগুলো। এত ভালোবাসো কেন তোমরা আমাকে? সাহিল অন্যাকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, যে সবাইকে ভালোবাসতে জানে, যে সবাইকে একটা সুতোয় বেঁধে রাখতে পারে,
যে ঘর গড়তে পারে তাকে কে ভালোবাসবে না বলতে পারো? সাহিলের কথায় অন্যার চোখে পানি এসে গেল, কিন্তু সে কাঁদল না। সৃষ্টিকর্তা তাকে একটা দিক থেকে বঞ্চিত করে কতগুলো দিক দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, অথচ সে এতদিন এই মানুষগুলোর উপরই অভিমান করেছিল। এই পাওনার জন্য তাকে যেখানে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হতো, সেখানে কিনা সে দিনের পর দিন নিজের ভাগ্যকে দোষারোপ করে গেছে। কত বড় পাপ সে করেছে, শুধরে নিতে হবে সকল পাপ। সবাই কত বুঝিয়েছে। ভাগ্যিস শান্তা ওই কথাগুলো বলেছিল, ভাগ্যিস সাহিল তাকে নিতে গিয়েছিল। এই মানুষগুলোর ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়ে দিতে হবে। অন্না রান্নাঘরে গিয়ে দেখলো শাশুড়ি মা প্রায়ই কাজ সেরে ফেলেছেন। সে বলল, মা, আমি আপনাকে সাহায্য করি? দরকার আছে কোনো? সাহায্য চেয়েছি আমি তোমার কাছ থেকে। আমি আমার নিজের সংসার ঠিকই সামলাতে পারবো, যাও তুমি। কোনো কাজ করতে হবে না আমার, বললাম তো না। তাহলে আমি আপনার পাশে দাঁড়িয়ে থাকি? রুনা একবার ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, যা ইচ্ছা হয় করো। অন্না বাচ্চাদের মতো ক্যাবিনেটে পা তুলে বসলো। শাশুড়ির সাথে গল্প জমানোর জন্য বলল, মা, আপনাকে বিয়ের পর রান্নাবান্না কে শিখিয়েছে? আমি রান্নাবান্না শিখে তারপরে শ্বশুরবাড়িতে পা রেখেছি। আমার দাদি শাশুড়ি কি আপনাকে অনেক ভালোবাসতেন? আমি তো আর অন্যদের মতো অনির্দিষ্টকালের জন্য বাপের বাড়ি গিয়ে বসে থাকতাম না, তাই আমাকে প্রচুর ভালোবাসত। অন্না মনে মনে হাসল। সেই হাসির রেশ তার চোখে মুখেও খেলল। তারপর অনেকক্ষণ নীরব রইল। একটা কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু বলবে কিনা সেটা বুঝতে পারছিল না। আর বললেই বা কিভাবে শুরু করবে? অনেক ভাবনা চিন্তা করে বলল, মা, একটা কথা। শুনছি, বলো। তিনি রান্না করতে করতে বললেন, কিভাবে যে শুরু করবো বুঝতে পারছি না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল অন্না। অত ভনিতা না করে সোজাসাপটা বলে ফেলো, এত ভূমিকা শোনার সময় নেই। কথার মূল অংশে আসো। অন্না ধীর কণ্ঠে বলতে শুরু করলো, আমাদের সমাজে তো অনেক ধরনের মানুষ থাকে। বিভিন্ন কারণে তারা আমাদেরকে নানান কথাও শুনিয়ে থাকে, বিভিন্ন দোষ খুঁজে দোষারোপ করে। কিন্তু মা, আমার কথা হচ্ছে, ওরা যে আমাদের দোষ দেয় বা আমাদেরকে নানান বাজে কথা বলে, এতে কি ওদের কোনো ক্ষতি হয়? না, হয় না তো। যা ক্ষতি হয় আমাদেরই হয়। হয়তো তাদের কথা শুনে মন বদলে যায়, মানুষ পরিবর্তন হয়ে যায়। তারা তো শুধুমাত্র আমাদেরকে দোষারোপ করার মধ্যেই সীমাবদ্ধ থাকে। পরবর্তীতে আমাদের যে ক্ষতি হয় তার দায় তো নিবে না, নিতে পারে না। আমার মনে হয় এসব মানুষদের কথাগুলো আমলে না নেওয়াই ভালো। জ্ঞান সবাই দেবে, তার মধ্যে ইতিবাচক যতটুকু ততটুকু মাথায় দেখিয়ে নেতিবাচক দিকগুলো ফেলে দেওয়াই তো ভালো, তাই না মা? দিন শেষে তো আমরা নিজেরাই নিজেদের থাকবো। অযথা মাঝখানে উড়ে এসে জুড়ে বসা টাইপ কিছু মানুষদের কথা কেন পাত্তা দিব বলেন তো? তিনি কিছু বলার আগেই বাসার কলিং বেলটা বেজে উঠল। অন্নাকে ইশারা করলেন দরজা খুলে দিয়ে আসতে। আর তিনি ঠায় দাঁড়িয়ে ভাবলেন, তাই তো, মানুষের কথায় তো তার মন বদলে গিয়েছিল। যে মেয়েটাকে নিজের মেয়ের চোখে দেখতেন, সেই মেয়েটার সাথে এত বড় অবিচার করলেন। বড্ড বেশি অন্যায় করে ফেলেছেন তিনি। অন্না দরজা খুলতেই শ্বশুর মশাই আহাদ আলীকে দেখতে পেয়ে সালাম দিল। তিনি একাধারে অন্নাকে দেখে অবাক হলেন এবং খুশি হলেন। উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, আরে, আমার ঘরের বৌমা যে ফিরে এসেছে। এতদিন পর আজ এই বাড়িটাকে বাড়ি মনে হচ্ছে। এতদিন তো মরুভূমি মনে হচ্ছিল। কেন যে তুমি চলে গেলে মা? অন্না উত্তরে কিছু না বলে হাসল শুধু। আহাদ সাহেব অন্নার বাড়ির খোঁজ খবর জিজ্ঞেস করলেন, ভালো মন্দ খবর নিয়ে শেষে বললেন তার জন্য যেন এক কাপ চা বানিয়ে নিয়ে আসে। অন্নার হাতের চা খেয়ে খেয়ে তার নাকি নেশার মতো বাজে অভ্যাস হয়ে গেছে। এখন আর অন্য কোনো চা মোটেও মুখে রোচে না। অন্না চা বানিয়ে নিয়ে আসতে আহিল এবং ফয়জার আগমন ঘটল। ফয়জা দরজায় দাঁড়িয়ে অন্নাকে দেখে জোরে ভাবি বলে এক চিৎকার দিয়ে ছুটে এলো, জড়িয়ে ধরল। তারপর আহ্লাদী কণ্ঠে বলল, কি স্বার্থপর তুমি, আমাদের সবাইকে ভুলে গেছো তাই না? তুমি জানো না তোমাকে ছাড়া আমাদের কারোরই ভালো লাগে না? তাও ইচ্ছে করে আমাদেরকে কষ্ট দিয়েছ। আমরা যে তোমাকে কষ্ট দিয়েছি তার শোধ নিয়েছ তাই না? ছি, এভাবে বলো না। আমার আসলে একটু সময় প্রয়োজন ছিল, তাই তোমাদের থেকে দূরে গিয়েছিলাম। এই তো আবার ফিরে এসেছি, আর যাব না। আহিল লাফিয়ে উঠে বলল, ওহো, পার্টি হবে আজকে, পার্টি হবে। পার্টির সমস্ত খরচা ভাইয়া দেবে। অন্না সায় দিয়ে বলল, হ্যাঁ, একদম আদায় করে নিয়ে ছাড়বা। আজকে আমরা তোমাদের ভাইয়াকে একটুও ছাড় দেব না। অন্যার সাথে এসে বাকি দুজন হাত মেলালো। তারপর তালে তাল মিলিয়ে হাসতে লাগলো। সাহিল দূরে থেকে দাঁড়িয়ে তার প্রিয় মানুষদের হাসি খুশি অনুভব করে নিল। সবাই কত খুশি। সবাইকে নিয়ে এরকম সুন্দর একটা জীবনই তো সারা জীবন কামনা করেছিল। ভাগ্যিস অন্না এসেছিল জীবনে, তার কারণে আজ সব সুন্দর, সুখী এবং পরিপূর্ণ একটা পরিবার অন্নারই প্রতিক্রিয়া। সাহিল সাধারণত বাড়ি ফিরে 7টা থেকে 7:30টার মধ্যে, কিন্তু আজ রাত 10টা পেরিয়ে গেলেও তার কোনো পাত্তা পাওয়া গেল না। অন্না অনেকবার ফোন করলো, কিন্তু সাহিল ফোন তুলল না। সে শাশুড়ি মায়ের কাছে এসে বলল, মা, আপনার ছেলে এখনো ফিরছে না কেন বলেন তো? ফোনও তুলছে না। তিনি বেশ নির্বিকার উত্তর দিল, আমার ছেলের কাজকর্ম আছে, ঘরে বউয়ের সাথে সারাদিন ফিসফিস করলে আর হবে না। কিন্তু মা, সাহিল তো কখনো এত দেরি করে না। চিন্তা হচ্ছে, ফোনটাও তুলছে না। চিন্তারও তো কি আছে, তোমার স্বামী ফিডার খাওয়া বাচ্চা না, রাতে তো খাও নাই মনে হয়। যাও গিয়ে খেয়ে নাও। মা, আপনিও খান নাই, ম্লান স্বরে বলল অন্না।
আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি যাও, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। অন্না ওই ঘর থেকে বিদায় নিল। এত টেনশনের মধ্যে আর খাওয়া হয়, ঘুম হয়? সে তার ঘরে ঢুকতে নিলে ফাইজার সাথে দেখা হলো। ফাইজা এগিয়ে এসে বলল, কি হয়েছে ভাবি, তোমাকে চিন্তিত দেখাচ্ছে? এনি প্রবলেম? দেখো না, তোমার ভাইয়া এখনো বাড়ি ফিরে নেয়, কোনো খোঁজ খবর পাচ্ছি না। চিন্তা হবে না? ফাইজা কিঞ্চিত হেসে বলল, স্বাভাবিক, কিন্তু ভাইয়া তো ছোট মানুষ না। এর আগেও একাধিকবার অনেক রাত করে বাড়ি ফিরেছে। আজও হয়তো আটকে গেছে কাজে। চাপ নিও না, চলে আসবে। কিন্তু ও দেরি করলে আগে থেকে আমায় বলে রাখতো। আজ সকালে বের হওয়ার সময় সেরকম কিছু বলল না। আর অন্নাকে থামিয়ে ফাইজা বলল, বেশি চিন্তা করছো তুমি, যাও ঘরে গিয়ে ঘুমিয়ে থাকো। শাশুড়ি আর ননদের এরূপ নির্বিকার ভঙ্গি দেখে অন্না অবাক না হয়ে পারল না। আশ্চর্য, তাদের কারো মধ্যে কোনোরূপ প্রতিক্রিয়া নেই। এটা কি করে সম্ভব? সে রাতে সাহিল বাড়ি ফিরল প্রায় 11:30টার দিকে। অন্না শুধুমাত্র জানার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? ওই আর কি, ছিলাম একটা কাজে। একবার কি আমার ফোনটা তোলা যেত না? কিন্তু ফোন সাইলেন্ট ছিল, তাই আমি খেয়াল করি নাই। এতদিন আমি তোমার ফোন ধরি নাই বলে আজ তুমিও তার শোধ নিলে। জানো কত চিন্তা করছিলাম আমি। এভাবে তিলে তিলে শেষ না করে একেবারে মেরে ফেলো, সেটাই ভালো হয়। সাহিল হেসে বলে, মেয়ে বলে কি, ভুল কিছু বলিনি তো। একটা সারপ্রাইজের ব্যবস্থা করে এলাম তোমার জন্য, সেখানে আটকে গিয়েছিলাম। বেশ সময় সাপেক্ষ ব্যাপার কিনা? অন্না ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ আমার জন্য? কি সেটা? সাহিল অন্নার ঘাড়ে 2 হাত রেখে আদুরে গলায় বলল, আগে ভাগে বলে দিলে সারপ্রাইজ কি থাকলো? যখন সময় হবে তখন দেখাবো। আশা করি সারপ্রাইজটা তোমার অপছন্দ হবে না। অন্না ফের ভ্রু কুচকালো। কতক্ষণ বাদে জিজ্ঞেস করলো, ধান্দা কি? সারপ্রাইজ হিসেবে কি সত্যি উপহার দেবে? সাহিল এবার হো হো করে হেসে উঠল। বেশ চাল করে বলল, কি জানি, কিছু তো একটা হবেই। অন্না তার দিকে সরু চোখে চেয়ে আছে। কথাবার্তার মাথামুন্ডু কিছুই তার বোধগম্য হচ্ছে না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একে তো এত রাত করে বাড়ি ফিরেছে, তার উপর আবার হেয়ালি করছে। এসব কি মানুষের সহ্য হয়? সকাল হতে না হতে সাহিল অন্নাকে তাড়া দেওয়া শুরু করলো। অন্না ক্ষণে ক্ষণে বিরক্ত হচ্ছিল। সাহিল তাড়া দিয়ে যাচ্ছিল। অন্না বারবার জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? সাহিল উত্তরে শুধু বলে, সারপ্রাইজ। অন্না ভ্রু কুচকে বলল, সত্যি আনতে যাচ্ছি নাকি আমরা? কাজী অফিসে নিয়ে যাচ্ছ আমাকে? আমি যাব না কোথাও, তুমি একলাই যাও। তোমার সারপ্রাইজ তুমি বাসায় নিয়ে আসো। সম্ভব না, আমি কোনোভাবেই একলা সামলাতে পারবো না। যেতেই হবে, বাধ্যতামূলক। সাহিলের সোজা সাপটা জবাব। অন্যার আর কথা বাড়াতে ইচ্ছে করলো না। সে জানে এখন যত কথাই বলুক না কেন সাহিল কখনো সারপ্রাইজ সম্পর্কে আগে থেকে অবগত করবে না। তাই সে 10 মিনিট সময় নিয়ে রেডি হতে চলে গেল। সাহিল ঘর ছেড়ে বেরিয়ে এসে মায়ের থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে অন্যার জন্য অপেক্ষা করতে লাগলো। ঠিক 15 মিনিটের মাথায় অন্যা এসে উপস্থিত হলে তাকে নিয়ে রওনা দিল কোনো এক জায়গার উদ্দেশ্যে। পথিমধ্যে অন্যা আরেকবার সাহিলের উদ্দেশ্যে বলল, কোথায় যাচ্ছি আমরা? এখন তো বলবে নাকি? আচ্ছা, সারপ্রাইজের কথা আমায় বলতে হবে না, শুধু বলো কোথায় নিয়ে যাচ্ছ। হাসপাতালে। সাহিলের সোজা স্বীকারোক্তি। অন্না ভেবেই নিয়েছিল সাহিল তাকে আর কোনো একটা বিশেষ জায়গায় নিয়ে যাবে, কিন্তু সাহিলের সেই বিশেষ জায়গা যে হাসপাতাল হবে কিংবা হতে পারে এই ব্যাপারটা ক্ষণাক্ষরে মাথায় আসেনি, আসার কথাও না। সে সাহিলকে পাল্টা প্রশ্ন করতে যাবে এমন সময় সাহিল নিজে থেকে বলল, এখন নিশ্চয় এটা জিজ্ঞেস করবে যে হাসপাতালে কেন যাচ্ছি। জিজ্ঞেস করতে পারো, তবে আমি উত্তর দেব না। অন্না নিজেকে গুটিয়ে নিল, আর কোনো প্রশ্ন করল না। গত 2 দিন থেকে সাহিলের ভাব কেমন অদ্ভুত। আগে কখনোই এমন ছিল না। সাহিলের মধ্যে এমন আচরণ প্রথমবার পরিলক্ষিত হচ্ছে। কেমন যেন একটু লুকাছাপা ভাব। অন্না বলতে নিলেই অদ্ভুতভাবে সে কথা ঘুরিয়ে নিচ্ছে। আশ্চর্য, এমন করার কারণ কি? তবে সাহিলও কি কোনোভাবে বদলে যাচ্ছে? মানুষ যে বলে শখের জিনিস সাধ্যের বাইরে, এই বেলায় মানুষের কথাই কি সত্যি হবে? সাহিল থামলো সিটি হাসপাতালের সামনে। অন্না চুপচাপ গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সাহিলের ইশারায় পিছু পিছু হাসপাতালে প্রবেশ করলো। সাহিল ওকে রিসেপশনে অপেক্ষা করতে বলে কাউকে ফোন করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। অন্না নির্বিকার ভঙ্গিতে বসে পড়ল। প্রায় আধ ঘন্টা পর সাহিল নিচে নামল, কিন্তু সে একা ছিল না। সাথে ছিল একজন নার্স এবং নার্সের কোলে একটা বাচ্চা। অন্না উঠে দাঁড়ালো। সাহিল তার দিকে তাকিয়ে সামান্য হেসে নার্সের উদ্দেশ্যে বলল, বাচ্চাটা আপনি ওনার কোলে দিন, উনি আমার ওয়াইফ। তারপর আমায় বলুন আর কোনো ফর্মালিটি আছে কিনা। নার্স জবাব দিল, নো স্যার, আপনারা বাচ্চাটাকে নিয়ে বাড়ি যেতে পারেন। অন্না অবাক হয়ে দুজনের কথা শুনছিল। নার্স এসে অন্নাকে বাচ্চাটা কোলে দিতে চাইলে অন্না প্রথম অবস্থায় দোলমোনা করছিল। পরে সাহিল ইশারায় বলে, নাও নাও, তোমারই তো, এরপর থেকে তো এই দায়িত্ব তোমাকে সামলাতে হবে। অন্না বাচ্চাটাকে কোলে তুলে নিল খুব আস্তে করে। তার হাত কাঁপছিল। অজান্তে চোখে কার্নিশে অশ্রুকণা এসে ভিড় বাঁধিয়েছে। সাহিল নার্সকে বিদায় দিয়ে অন্নার পাশে এসে দাঁড়ালো। অন্না কিছু জিজ্ঞেস করার পরিস্থিতিতে ছিল না। সাহিল নিজে থেকে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? পছন্দ হয়েছে? অন্না একবার সাহিলের মুখের দিকে তাকালো, আরেকবার বাচ্চাটা থেমে থেমে কাঁদছে। সাহিল অন্নার অভিব্যক্তি বুঝতে পেরে নিজে থেকে বলতে আরম্ভ করলো,
আসলে গতকাল দেরিতে বাড়ি ফেরার কারণ জিজ্ঞেস করছিলে না, এটাই কারণ। হাসপাতালে এসেছিলাম, নার্সের থেকে জিজ্ঞেস করে জানতে পারি আগামীকাল মানে আজকে কয়েকজনের বাচ্চা ডেলিভারি হবে। তাদের মধ্যে অনেকেই আগে থেকে নার্সদের সাথে যোগাযোগ করে রাখে, তারা বাচ্চা বিক্রি করতে চায়। সেই অনুপাতে আমিও, আর তুমি তো একটা মেয়ে চেয়েছিলে না, তোমার শখ পূরণ করলাম মাত্র। বিক্রি করে দেয়? মা বাবা হয়ে কেউ সন্তানকে বিক্রি করে দিতে পারে কি করে? কাঁপা কাঁপা কণ্ঠে বলল অন্না। মানুষের পক্ষে সবকিছুই সম্ভব। এখন এসব কথা বাদ দিই, নতুন অতিথিকে নিয়ে বাড়ি চলো। ও কাঁদছে, কিন্তু ওর আসল বাবা মা যদি ওকে ফেরত চায়, কোনো চান্স নেই। অন্না আর উত্তেজনা ধরে রাখতে পারছিল না, আবার খুব শক্ত করে বাচ্চাটাকে ধরতেও পারছিল না। সাহিল আলতো করে অন্নাকে জড়িয়ে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ফিরে বসলো। বাচ্চাটা এতক্ষণ চুপ করেছিল, আবার তার স্বরে কাঁদতে লাগলো। অন্না অসহায় দৃষ্টিতে সাহিলের দিকে তাকালো। আশ্চর্য, সাহিল শুধু হাসছে, তার মুখের হাসি যেন কোনোভাবেই সরছে না। অন্না বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিয়ে আলতো স্পর্শ চুমু খেলো। সে বর্তমানে যে পরিস্থিতিতে আছে তা ব্যক্ত করা মুশকিল। বুকে আগলাতে বাচ্চাটা কান্না থামালো। অন্না ওর দিকে তাকিয়ে দেখল ইতিমধ্যে সে ঘুমের রাজ্যে চলে গেছে। নিষ্পাপ বাচ্চাটা জানে না এই বয়সে তাকে তার মা বাবার থেকে আলাদা হতে হয়েছে। অন্য আরেক নিঃসন্তান মায়ের কোলে এসে পড়েছে সে। তবে এই মাও কখনো তাকে কষ্ট পেতে দেবে না। ওই জীবনের শেষ দিন পর্যন্ত বুকের সাথে আগলে রাখবে, পরাণ উজাড় করে ভালোবাসবে। অন্না আর চোখে সাহিলের দিকে তাকালো। একটু আগেও কি সব উল্টাপাল্টা ভাববার জন্য নিজেকে মনে মনে ধিক্কার জানালো। এমন স্বামী কজন মেয়ে পায়? এই যুগের অধিকাংশ পুরুষকে সে আভিজাত্যে ব্যস্ত থাকতে দেখেছে, অথচ সাহিল সে শুধুমাত্র তার পরিবারের মানুষগুলোর মধ্যেই সীমাবদ্ধ। বান্ধবীদের সাথে গল্প করতে করতে কখনো বরের প্রসঙ্গ এলে ব্যাপারটা সে খুব সন্তর্পণে এড়িয়ে যায়। সাহিলের পাগল পড়া ভালোবাসা কারো কাছে প্রকাশ করতে চায় না। এমন ভালোবাসা আসলে প্রকাশ করার মতো নয়। কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি কখন যে গড়িয়ে পড়তে শুরু করেছিল অন্না খেয়ালই করে নাই। আচমকা ঘাড়ে সাহিলের হাতের স্পর্শে সম্বিত ফিরে পেল। সাহিল ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অন্না না বোধক মাথা নাড়ল। তারপর হুট করে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, একটা বাচ্চা ছোট থাকাকালীন অনেক জিনিসপত্রের প্রয়োজন পড়ে। এত তাড়াতাড়ি আমরা এত কিছু ম্যানেজ করবো কিভাবে? আর মাকে তুমি কি করে সামাল দেবে? আগে বলো। আমাকে বিশ্বাস করো তো? নিজের চেয়েও বেশি। তবে আর চিন্তা কিসের? কলেজে আছে, তার দিকে মনোযোগ দাও। দেখো কি নিষ্পাপ মুখখানা, দেখলে বুকের ভেতরটা আনচান করে। সন্তান জন্ম না দিয়েও বাবা হওয়ার আনন্দ যে এতটা গভীর তা আগে জানতাম না। অন্না কোনো রকমে চোখের পানি সংবরণ করে বলল, কোলটা তাহলে পরিপূর্ণ করেই দিলে? সাহিল পাল্টা হেসে কুর্নিশ করার ভঙ্গিতে জবাব দিল, শখের পুরুষ উপাধিতে ভূষিত করেছ যে। অন্না ভেবেছিল যে বাড়ি ফিরে সবার ইতিবাচক মনোভাবে দেখতে পাবে, কিন্তু হলো তার উল্টো। ফাইজা বা আহিল কেউ আজ কলেজে যায়নি তাদের ভাতিজিকে বরণ করার উপলক্ষে। অন্না বাড়ি ফিরে আসার পর থেকে সবাই বাবুকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। সাহিল সবটা দেখে আর মুচকি মুচকি হাসে। অন্না অবাক বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়েছে। পরে সাহিলকে পাকড়াও করে আসল তথ্য বের করে। সাহিলের ভাষ্য অনুযায়ী, আসলে তুমি আমাকে মাথামোটা বলো না মাঝে মাঝে? ঠিকই বলো। আমার মাথায় কি এত বুদ্ধি আছে নাকি? এই বাবু নিয়ে আসার বুদ্ধিটা কিন্তু তোমার শাশুড়ি মায়ের থেকে ধার করা, বুঝেছ? অন্না কৃতজ্ঞতা নিয়ে বাড়ির মানুষগুলোর দিকে তাকায়। এরই মধ্যে তারা বাচ্চার যাবতীয় সব জিনিসপত্রের ব্যবস্থা করে ফেলেছে। রুনা অন্নাকে বললেন, নাও তোমার মেয়েকে, এইবার ওকে সহ ওর খাবারের সমস্ত জিনিসপত্র নিয়ে যাও। অতি খুশিতে গদগদ হয়ে আমার নাতনিটার অযত্ন করো না। এই বাড়ি থেকে অন্যার বাড়িতে খবর দেওয়া হলো। ঘণ্টাখানেকের মধ্যে সবাই চলে এলেন নতুন অতিথির মুখ দর্শনের জন্য। শান্তা যেহেতু শ্বশুর বাড়ি ছিল তাই সে তৎক্ষণাৎ আসতে পারল না। তবে অন্যাকে ফোন করলো, কংগ্রাচুলেশনস জানালো এবং বলল, এই প্রথম একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিস। অন্না হেসে বলে, সব কৃতার্থ সাহিলের, আমি কিছু করি নাই। আজকে কি অনন্য উপায়ে আমাকে সারপ্রাইজ করলো, ভাবতে পারিস? আর তুই কিনা সে মানুষটার উপর রাগ করে কতদিন দূরে থাকলি। তুই আসলে বুদ্ধু, হাতারাম। রাগ করে যদি ভালো কিছু হয় তবে সে রাগে ক্ষতি আছে বলে মনে হয় না। যাই হোক, তুই 2 দিনের জন্য চলে আয়, বাবুকে দেখে যা। এখন সম্ভবত আসতে পারবো না। 2 দিন আগেই তো শ্বশুর বাড়ি এলাম। ঘন ঘন এভাবে বাপের বাড়ি এলে শাশুড়ি আবার কি মনে করে? তবে সামান্য একটুখানির জন্য হলেও আসবো। যত যাই হোক, আমার একমাত্র ভাগ্নি, আমি দেখব না? অন্না আরো 2-1টা কথা বলে ফোন রেখে দিল। সাহিলের আত্মীয় স্বজনরাও বাবুকে দেখতে এলো। অনেকে আবার অনেক রকম মন্তব্য করলো। আমাদের বংশের জন্য কার না কার একটা বাচ্চা নিয়ে আসলে কোনো মানে হয় এসবের? তোমার শাশুড়ি এসব সহ্য করে কেন বুঝি না বাবু। এই মেয়ের আসল বাপ মা কেমন জানো তুমি? বড় হলে ওর স্বভাব চরিত্র যদি ভালো না হয়। এসব কথা শুনে অন্যার আর চোখে পানি এলো না। সে স্বাভাবিকভাবে উত্তর দিল, এখন থেকে আমি আর সাহিলই ওর বাবা মা। আর রক্ত কখনো স্বভাব চরিত্র নির্ধারণ করতে পারে না। আশেপাশের পরিস্থিতিতে বাচ্চাদের মনে যে বিরূপ প্রভাব পড়ে তাই বড় হয়ে তার স্বভাবে পরিণত হয়। তারপর মনে মনে বলল, আপনিও তো নামি দামি বংশের মানুষ, অথচ আচার আচরণ ব্যবহার কতটা নিম্ন। নিজে ভালো বংশে অবস্থান করে কি লিখলেন? সে মনের কথাটা মনেই চেপে রাখল।
এসব মানুষ ভয়াবহ, এদের সাথে তর্ক মানায় না। তর্ক করলে এরা উল্টো ভিত্তিহীন যুক্তিতে হারিয়ে দেয়। অন্না ইতোমধ্যে বুঝে গেছে হাতের 5টা আঙুল যেমন সমান না, সেরকম পৃথিবীতে অবস্থানকারী সব মানুষও সমান না। ভালো খারাপ মিলিয়েই মানুষ, তবে সে খারাপটাকে যথাসম্ভব এড়িয়ে ভালোকে গ্রহণ করা উচিত। জীবন যে সর্বদা শান্তিতে থাকবে এমন নয়। এত শান্তির জীবনে মানুষের একঘেয়েমি চলে আসে, তাই এই একঘেয়েমি দূর করার জন্য হলেও এমন কিছু মানুষের প্রয়োজন পড়ে। অন্না বাড়ি আসার পর বাবুকে আর কাছেই পায় নাই। একবার ফাইজার পালা শেষ হলে আহিল, তারপর শ্বশুর মশাই আর শাশুড়ি তো আছেই। সাহিল অন্নাকে বলল, দেখেছ কি খুশি? হ্যাঁ, ভালো লাগছে না বহুত? রাতে ঘুমানোর সময় অন্না নিজে রুনার কাছে গিয়ে বলল, মা আমি তো মনে হয় একলা বাবুকে সামলাতে পারবো না, আপনি একটু থাকবেন আজকে আমার সাথে। আর সাহিলও তো সেভাবে কিছু করতে পারবে না, আমি বরং সাহিলকে আজকে আহিলের ঘরে থাকতে বলি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমারই বোঝা উচিত ছিল, তুমি একা তো সামলাতে পারবে না। অন্না সাহিলকে আহিলের সাথে আজকে থাকতে বলল। তা শুনে সাহিল বলল, মেয়ে পেয়ে তুমি তোমার স্বামীকেই ঘরছাড়া করছো? 2 দিন পর মেয়ে বড় হলে তো আমাকে বাড়ি ছাড়া করবে। অন্না হাসতে হাসতে বলল, তাই? হ্যাঁ তাই করব। তুমি এখন এক কাজ করো, এই যে সবাই ওকে মেয়ে বাবু বলে সম্বোধন করে, এটা কি ঠিক বলো? যাও শুয়ে শুয়ে তোমার মেয়ের নাম ভাবো। জো হুকুম মহারানী। এইটুকু বলে সাহিল অন্নার কপালে গাঢ় চুম্বন এঁকে আহিলের ঘরের দিকে রওনা দিল। রুনা ঘরে আসার পর ফাইজাও সুরসুর করে চলে এলো। সে জানালো সেও আজকে এই ঘরে থাকবে বলেই বাবুর কাছে গিয়ে বসে পড়ল। ওর ছোট্ট ছোট্ট হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেল। রুনা বাবুর দিকটা দেখাশোনা করছেন। অন্না পারে না, তার চোখ উপচে পানি আসে আনন্দে। একটা ছোট্ট শরীরের বাচ্চা, অথচ কি গাঁকাপনি আনন্দ তার মধ্যে। রাতের বেলা বাবুর জন্য ঘুম হচ্ছিল না, একটু পরপর চিৎকার করে কান্না করছিল। অন্না উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, মা ও এভাবে কাঁদছে কেন? কোনো সমস্যা হচ্ছে কি? না, বাচ্চাদের কান্নাকাটি লাগাম আছে নাকি? আমি দেখছি, তুমি চিন্তা করো না। অন্না চিন্তা মুক্ত হতে পারল না। তখনই টুং করে ফোনে একটা আওয়াজ এলো। অন্না ফোন হাতে তুলে নিয়ে দেখল সাহিল মেসেজ দিয়েছে। মুখে একরাশ হাসি নিয়ে মেসেজটা দেখল, ভাগ্যিস আমার জীবনে এসেছিলে, না হয় এত সুখের জগৎ দেখা হতো না, এত সুখ পাওয়া হতো না, এত ভালোবাসার প্রহর নিজ চোখে দেখা হতো না। ভালোবাসার সুখ যে কতটা অন্তহীন তা তুমি বিহীন আমি কখনো বুঝতে পারতাম না। অতঃপর আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতার অপর নাম দিয়েছে ভালোবাসা, মেঘলা বরণ অঙ্গ জুড়ে জড়িয়ে নেওয়া ভালোবাসা। মেসেজটা পড়ে অন্না রিপ্লাই দিল না, তবে সে নিজের চোখের সামনে ভালোবাসাময় নতুন দুনিয়া আবিষ্কার করল। অন্না যে সাহিলকে কি এক গুরু দায়িত্ব দিয়ে দিল। সে বাবুর নাম ঠিক করতে গিয়ে পড়েছে মুসিবতে। একটাই বাবু, অথচ নামের যেন অভাব নেই। আবার পছন্দ মতো নামও মিলাতে পারছে না। অবশেষে সাহিল কুল কিনারা খুঁজে না পেয়ে এই দায়িত্ব অন্নার কাঁধে চাপিয়ে সে অবসর নিল। অবশেষে অন্না নিজেই বাবুর নাম ঠিক করল। 7 দিনের দিন আগেকার নাম রাখা হলো ওয়াজিয়া সিদ্রাতুল সাবা। তবে এই কয়েকদিনে বাবু নামটার ওপর মায়া পড়ে গেছে। কেউ সহজে নতুন নামটা আয়ত্তে নিতে পারছে না। সবকিছুর অনুভূতি আসলে প্রকাশ করা সম্ভব না। অবশ্য জীবনের প্রথম আসা সব অনুভূতি অন্যরকম হয়, একদম স্বর্গীয়। মাত্র কয়েক শব্দে এই অনুভূতি প্রকাশ করা হয়ে ওঠে না। প্রথম বাবা মা হওয়ার অনুভূতিটা ঠিক কিরকম? ভালো না ঝামেলামুক্ত? এই স্বর্গীয় অনুভূতি ঠিক এরকম নয়। এটা জীবনের হাজার হাজার দামি অর্জনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অর্জন, যে অর্জন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষে রূপান্তরিত করে। অন্না এবং সাহিলও এর মধ্য দিয়ে যাচ্ছে। অন্না বাচ্চাটাকে নিজের পেটে ধরেনি, কিন্তু সে প্রতিটা মুহূর্তে কিভাবে যেন তাকে অনুভব করতে পারে। হাত পা নাচিয়ে কি বলতে চায় সবটাই যেন তার জানা। ইতিহাসের পাতা মানুষ যেভাবে মুখস্থ করে, অন্নাও যেন তার ছোট্ট বাচ্চাটাকে সেভাবেই মুখস্থ করে রেখেছে। মা হিসেবে শুধু অন্না যে দায়িত্ব পালন করেছে তা নয়, বাবা হিসেবে সাহিলও কম যায় না। অথচ সাবা মোটেও তার ঔরসজাত সন্তান নয়। তবুও যে মায়া, যে টান, মেয়েকে এক নজর দেখার জন্য যে ব্যাকুল আগ্রহ, তা তো অস্বীকার করা যায় না। সাবা ধীরে ধীরে বড় হচ্ছে, শোয়া থেকে এখন বসা শিখছে। তবে হেলান না দিয়ে এখনও পুরোপুরিভাবে বসা রপ্ত করতে পারেনি। টুকটাক খাওয়া শিখছে, করে অদ্ভুত ডাক শিখছে। সাহিল মেয়ের মুখে এসব অদ্ভুত উচ্চারণ শুনে আর হো হো করে হাসে। ইদানিং আর তার অফিসের কাজকর্মে মন বসে না। এখন সমস্ত মনোযোগ সাবার দিকে। সাবা যখন তার বাবাকে দেখতে পায় তখনই তার হাত বাড়িয়ে দেয় কোলে ওঠার জন্য। তারপর মাথাটা বুকের মধ্যে গুজে চুপটি মেরে বাবার আদর খায়। সাহিল কোনোদিন ছোট বাচ্চাকে কোলে নিতে পারত না, সাহস হতো না, যদি হাত ফসকে পড়ে যায়। অথচ সে সাহিলের কাছে ছোট্ট সাবা ব্যতীত আর কিছুই ভালো লাগতো না। রুনা বাবা মেয়ের কাণ্ড দেখে প্রায়ই অন্নাকে বলতেন, দেখো মা, মেয়েকে বড় করছি তুমি আমি দুজন মিলে। অথচ সে বাবা ছাড়া কিছুই বোঝে না। সাহিল বাইরে থাকলেও ঘুরে ফিরে তার চোখ বাবাকে খোঁজে। হ্যাঁ, আমিও তো তাই বলি। আপনার ছেলেও তো সারাদিন কাজকর্ম ফেলে মেয়েকে নিয়ে আহ্লাদ করে। দুজনে যে ফিসফিস করে কি কথা বলে কে জানে।
জানেন, আমি সামনে গেলেই তারা চুপ। সাহেল পাশ থেকে উত্তর দিল, আমাদের সব সিক্রেট কথা তোমাদের বলবো নাকি? তোমরা সারাদিন ঘরে কি কি করো আমি কি জিজ্ঞেস করি না তো। তবে তোমরা কেন আমার আর আমার মেয়ের বিষয়ে নাক গলাও? নাক মোটেও গলাচ্ছি না, আমরা শুধু জানতে চেয়েছি। আচ্ছা, এখন এক কাজ করো, সারাদিন মেয়ে নিয়ে আহ্লাদ করলেই তো হবে না, ওকে খাওয়াতে হবে। আজকে বাবুকে খাওয়ানোর দায়িত্ব তুমি নাও। সাহিল শার্টের কলার নাচাতে নাচাতে বলে, এটা আবার কোনো ব্যাপার নাকি? ওকে খাওয়াতে আমার 5 মিনিটও লাগবে না, অপেক্ষা করো, আমি আমার মামুনিকে নিয়ে আসছি। সাহিলের কথা শুনে অন্না হাসতে হাসতে বিড়বিড় করে বলে, ব্যাপার না? আচ্ছা ঠিক আছে, খাওয়াতে গেলে এই ব্যাপারটা টের পাবে। মেয়েকে খাওয়াতে আমাকে আর মাকে রীতিমতো যুদ্ধ করতে হয়, আর উনি নাকি এক চান্সে খাইয়ে দেবেন। সাহিল অবাঞ্ছিত কিছু বলে নাই। সে আসলেই কয়েক মিনিটের মধ্যেই সাবাকে খাইয়ে দিল, তাও কোনো রকম অশান্তি ছাড়া। অন্না অবাক হয়ে তাকিয়ে থাকে, কি আশ্চর্যজনক ঘটনা। দিনে দিনে সাবা বড় হতে থাকলো, টুকটাক কথাবার্তা বলতে শুরু করলো। সর্বক্ষণ সাবার সাথে থাকার কারণেই হয়তো বাবা ডাক্তার সে আগে শিখে গিয়েছে। সাহিল নিজেই শিখিয়েছিল, তবে সাবা কখনো ডাকতো না। তবে হঠাৎ একদিন সে তার কাঙ্ক্ষিত বাবা ডাক শুনতে পেল। পরিষ্কার কণ্ঠে না হলেও আধো বলে সে যখন সাহিলকে বাবা বলে ডাকত, তখন সাহিল যেন আর নিজের মধ্যে নেই। অদ্ভুত এক অসহ্যকর আনন্দ তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। বাবা, এই দুটো অক্ষরের সামান্য শব্দের মধ্যে এত বিশেষত্ব লুকিয়ে রয়েছে, সাবাবিহীন বোধ হয় তা কখনো টের পাওয়া যেত না। বাবা থেকে আস্তে আস্তে এই ডাক বাবাইতে রূপ নেয়। সাহিলকে দেখা মাত্র 2 হাত একসাথে করে করতালি দিয়ে বাবাই বাবাই করে সারা ঘর মাথায় তোলে। এই আনন্দের ভাষা কিভাবে প্রকাশ করতে হয় তা সত্যি সাহিলের জানা নেই। সাবার অন্নাকে প্রথমবার মা ডাকার সেই অনুভূতিটাও ব্যাখ্যাতীত, অদ্ভুত সুন্দর। এভাবেই অতি আনন্দে ধীরে ধীরে সময় গড়াচ্ছিল। সাবা সময়ের সাথে সাথে সকলের চোখের মনি হয়ে উঠেছে। সাবার আদর পেয়ে পেয়ে এই কারণে দুষ্টুমিটা বেড়ে গেছে। মা বকলে সে ছোট ছোট পায়ে হেঁটে ফুপির কাছে চলে আসে, কাঁদো কাঁদো মুখে নালিশ দেয়। ফুপি আদর করে 2টো চকলেট দিলেই তার সমস্ত অভিমান শেষ। ফুপির কাছে শুধুমাত্র চকলেটের বায়না, আর কাকার কাছে ঘুরতে যাওয়ার বায়না। আহিলকে দেখা মাত্রই লাফ দিয়ে কোলে উঠে দরজার দিকে ইঙ্গিত করবে। আহিল না বললে সে 2 হাত মুখে পুরে চোখ বড় বড় করে কড়া চোখে তাকিয়ে থাকে। সে দৃষ্টির কাছে শেষমেশ হার মানতে হয় আহিলের। দেখতে দেখতে সাবার আগমনের অন্তিম দিনটিও চলে আসে। এত তাড়াতাড়ি একটা বছর কিভাবে কেটে গেল ভেবে পায় না কেউই। সাবার 1 বছর হওয়া উপলক্ষে তার জন্মদিনে বিশেষ আয়োজন করেছে সাহিল। জীবনের প্রথম জন্মদিন, একটু স্মরণীয় হওয়া তো প্রয়োজন। সেদিন সকালে সাহিল অন্নাকে উদ্দেশ্য করে বলল, দেখলে কত তাড়াতাড়ি দিন চলে যায়। আমাদের বিবাহিত জীবনে 6টা বছর কেটে গেল। আমাদের মেয়ে এসেছে, তারও 1টা বছর হয়ে গেল। কই যায় এই সময়গুলো? আমাদের জীবনের অতি মূল্যবান সময়। অন্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সময় তো বহমান, সময়ের সাথে সাথে আমাদের খারাপ দিনগুলো চলে গেছে। একটা সময় আঙুল তুলে কথা বলার জন্য কত মানুষ মুখিয়ে থাকতো। এখন কাউকে কিছু বলতে দেখো, একটা সময় তোমার বাবা ডাক শোনার কোনো সম্ভাবনা ছিল না, আর এখন একটা পুতুল সর্বক্ষণ তোমায় বাবা বাবা করে ডাকছে। তবে তুমি বলো, এই সময়টা বেশি মূল্যবান নাকি ওই সময়টা? সাহিল কিছুক্ষণ ভেবে বলে, দুটো সময়ই 2 রকম। এই সময়টা হয়তো আমাদের অতি আনন্দের, আমাদের বড্ড সুখের, কিন্তু তাই বলে ওই খারাপ সময়টাকে ভুলে গেলে চলবে? ওই সময় তো আমরা মানুষ চিনতে শিখেছি, কে বা কারা আমাদের মুখোশধারী শুভাকাঙ্ক্ষী সেটা জানতে পেরেছে। তা তো ঠিকই, তবে জানো তো, মানুষের কথা শুনতে শুনতে এতটাই গায়ে শোয়া হয়ে গিয়েছিল, পরে আর তাদের কথা কানে তুলতে ইচ্ছা করে নাই। প্রথম প্রথম খুব গায়ে লাগতো। একবার তোমার কাকিমা বলেছিল না, বাচ্চা কাচ্চা ছাড়া মেয়ে মানুষের জীবন মূল্যহীন। ওই কথাটা শুনে এত পরিমাণ কান্না করেছিলাম যে আমার সারা জীবনের কান্না হিসেব করলেও ওই পর্যন্ত পৌঁছাতো না। বারবার মনে হচ্ছিল আমি বোধহয় একটা বাচ্চা কখনোই পাবো না। পাওয়ার তো কোনো আশাই ছিল না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সাহিল অন্যার কাছে এগিয়ে এসে কাঁধে হাত রেখে বলল, আবার তুলছো এসব কথা? ডাক্তার বলেছে তুমি কখনো সন্তান জন্ম দিতে পারবে না, কিন্তু তুমি যে কখনো মা হতে পারবে না এটা তো একবারও বলে নাই। জন্ম দিলে কি শুধু মা হয়? এই যে তুমি যে মেয়েটাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসছো, এই ভালোবাসার বুঝি কোনো দাম নেই? জন্ম দেওয়া ছাড়াও মা হওয়া যায় অন্না। অন্যার চোখ থেকে টুপ করে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সাহিল এক হাতে চোখ মুছিয়ে দিতে দিতে বলল, দেখো তো মেয়ের কাণ্ড, একটা বাবুর মা হয়েও তোমার মধ্যে এখনো বাবু বাবুর স্বভাবই রয়ে গেল। এখন তো তোমার মেয়ের কাদার বয়স, তুমি কাঁদছো কেন বলো তো? মা মেয়ে একসাথে দেখে আমার জীবন ছারখার করে দেবে। অন্না ফিক করে হেসে সাহিলের বুকে মাথা রাখলো। সাহিল অন্নার মাথায় হাত বুলিয়ে দিয়ে পুনরায় বলল, এত সুখের মুহূর্তে দুঃখের কথা কেন মনে করছো বলো তো? যা গেছে তা তো একেবারেই গেছে, যেতে দাও না। পিছু টানে বারবার ফিরিয়ে আনো কেন? দুঃখকে ফিরিয়ে আনতে হয় না, জানো না? দুঃখ ব্যতীত সুখ যে অপরিপূর্ণ। সন্ধ্যার মধ্যে আত্মীয় স্বজন সকলে চলে এলো। সাহিলের দিক থেকে তেমন কেউ আসে নাই, তারা আসবে এমনটা আশাও করে নাই অন্না। এখনো সবাই সাবাকে মেনে নিতে পারে নাই, না মানলেও কিছু যায় আসবে না।
তার বাবা মা সহ কাছের কয়েকজন মানুষ যে তাকে আগলে রেখেছে এটাই অনেক। কেক কাটার পর্ব শেষ হলে বাচ্চারা সকলে বেলুন, ফুল, লতা পাতা সব ছিঁড়ে একত্রে করলো। বড়রা এক কোণে বসে গল্প করছিল। সাবা দুষ্টুমি করছিল বলে অন্না ওকে কোলে নিয়ে সরে আসছিল। অমন সময় সাহিল পথ আটকে দাঁড়ায়। কোমরে 2 হাত গুজে বলে, ব্যাপার কি বলতো? আজ তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কেন? রূপের রহস্য কি? আমাকেও একটু বলো, আমিও ট্রাই করে দেখি। অন্না মুখ ঝামটা দিয়ে বলল, বুড়ো বয়সে ভীমরতি। সাহিল তৎক্ষণাৎ মাথায় হাত চেপে বলল, কি বললে? আমি বুড়ো? এই তুমি জানো আমার জন্য এখনো বিয়ের প্রস্তাব আসে? রাখো খবর তুমি। এত প্রস্তাব রিজেক্ট করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি। তবে সিদ্ধান্ত নিয়েছে একটা প্রস্তাব একসেপ্ট করেই ফেলবো। অন্না মুখে হাত চেপে ধরে বলে, শখ কত? বলি, কে তোমায় বিয়ে করবে শুনি? তারপর সাবার দিকে তাকিয়ে বলে, দেখেছো মা, তোমার বাবার কত পচা। সাবাও তালে তাল মিলিয়ে আধো বলিতে উচ্চারণ করে, পতা। অন্না হেসে উঠল। দেখেছো, মেয়েও আমার পক্ষ নিয়েছে। তাহলে ভাবো তুমি আসলেই পচা। যাও যাও, বিয়ে করতে চেয়েছিলে না? যাও গিয়ে করো। আমি আর আমার মেয়ে কোনো পচা লোকের সাথে থাকতে চাই না। সাহিল সাবার দিকে তাকিয়ে বলে, মা, আপনি আমায় পচা বললেন? বাবাকে পচা বলতে পারলেন আপনি? সাবা কি বুঝলো কে জানে। তবে সে মা মা করতে করতে উল্টো দিকে ফিরে অন্যার গলা জড়িয়ে ধরল। অন্যা যুদ্ধে জিতে যাওয়ার ভঙ্গিতে হেসে উঠল। এমন সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আসতে পারি? অন্যা আর সাহিল দুজনে পেছনে ফিরে তাকে শান্তাকে দেখতে পেল। সাহিল বলল, এসো এসো, অনুমতি নেওয়ার কি আছে? শান্তা 2 পা এগিয়ে এসে বলল, না, ভাবলাম আমি আবার ভুল টাইমে চলে এলাম কিনা, আবার না এসেও উপায় ছিল না। এজন্য আমি আপনাদের দুজনের কাছে ক্ষমা প্রার্থী। দয়া করে আমার অপরাধ মার্জনা করুন জনাবা। অন্যা শান্তার মাথায় বাড়ি দিয়ে বলল, ঢং করিস না তো, কি বলবি তাই বল। শান্তা অন্যের কোল থেকে সাবাকে নিজের কোলে নিয়ে ছোট্ট করে চুমু খেয়ে বলল, আমাকে এখন যেতে হবে আপু। সে কি, তুই আজকে থাকবি না? তুই তো বলেছিলি আজকের দিনটা থাকবি। সাহিলও বলল, হ্যাঁ, মাত্র এলে আবার এখনই চলে যাবে? কাল বিকেলে যেও, দরকার হলে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। না না ভাইয়া, আমাকে আজকে যেতে হবে। আসলে আমার শাশুড়ি মা অসুস্থ তো, তাই ওনাকে একলা ছাড়তে পারি না। সুস্থই ছিল, রাহাত ফোন করে বলল ওনার নাকি আবার শরীরটা খারাপ করেছে, তাই যেতেই হবে। অন্যা নিষ্প্রিয় ভঙ্গিতে বলল, ও তাহলে আর কি করার, এখনই চলে যাবি? হ্যাঁ, যেতে চাচ্ছিলাম। আচ্ছা। সাহিল বলল, আটকানোর যেহেতু সুযোগ নেই তাই আর থেকে যেতে বলছি না, তবে মাঝে মাঝে এসে ঘুরে যাও। এই তো আজকে যাচ্ছ, তারপর তো কোনো অকেশন ছাড়া তোমার পাত্তাই পাওয়া যাবে না। শান্তা মুচকে এসে বলল, আমি তো তাও মাঝে মাঝে আসি, আর আপনারা তো এক যুগে একবারও যান না। সাহিল বলল, সময় পাই না। আচ্ছা তুমি আসো, আমি ড্রাইভারকে গাড়ি বের করতে বলি। সাহিল চলে যায়। শান্তা অন্যার সাথে আরো 2-1 কথা বলে সাবাকে আদর করে বেরিয়ে আসে, রওনা হয় নিজের গন্তব্যে। রাতে যারা থাকার তারা থেকে গেল, আবার অনেকেই বাড়ি ফিরে গেল। সাবা দাদা দাদির সাথে তাদের ঘরে চলে এলো, তবে বেশিক্ষণ থাকবে না। একটু বাদেই গুটি গুটি পায়ে হেঁটে বাবা মায়ের কাছে চলে আসবে, এটাই প্রতিনিয়ত হয়ে আসছে। সাহিলের একটা প্রশ্ন অনেকদিন আগে থেকে মাথায় ঘুরপাক খাচ্ছে। অন্যাকে জিজ্ঞেস করবে করেও সময়ের অভাবে হয়ে ওঠে না। তবে আজকে আর সুযোগ হাতছাড়া করতে চাইল না। কাজকর্ম শেষ করে অন্যা ঘরে আসতেই সাহিল অন্যার হাত টেনে সোজা বারান্দায় এসে চাঁদের আলোয় দাঁড়ালো। রেলিংয়ে হেলান দিয়ে বলল, একটা কথার জবাব দাও তো। জিজ্ঞেস না করলে জবাব দিব কিভাবে? অন্যা পাল্টা প্রশ্ন করল, কথা হচ্ছে প্রতিটা মেয়েকে দেখে প্রথম বাচ্চা হিসেবে ছেলে চায়, তোমার মেয়ের শখ হলো কেন? বলো বলো। অন্যা হেসে বলল, এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন হলো? আমার মেয়ে বাবু পছন্দ, আমি বাবুকে নিজের মতো করে সাজাবো, সুন্দর সুন্দর জামা পরাবো, আর কি? আর আমার মেয়ে যখন বড় হবে তখন তোমার মতো কারো হাতে তাকে তুলে দিয়ে নিশ্চিন্ত হব। আমার মতো কাউকে মানে তোমার মতো দারুণ একজন মানুষের হাতে ওকে তুলে দেব। সে ওকে তোমার আমার থেকেও বেশি ভালোবাসবে, সবসময় খেয়াল রাখবে, অযত্ন হতে দিবে না। সাহিল ভ্রুকুচকে বলল, আমি দারুণ? হ্যাঁ অবশ্যই, কারণ বলবো? বলো। আমাদের সম্পর্কটা তোমার জন্যই স্বাভাবিক হয়েছে। আমাদের সম্পর্কে কখনো যে কোনো ধরনের সমস্যা হলে তুমি সেটা নিজের দায়িত্বে সলিউশন করো, আমাকে কোনো ঝামেলা পোহাতেই হয় না। আমাদের সম্পর্কে তুমি পজিটিভ, আমাকে প্রথম ভালোবাসার কথাও তুমি বলেছিলে। মানুষ হিসেবে আমার থেকে তুমি বেটার। সারা দুনিয়ার কাছে আপনার বউ খারাপ হলেও আপনার কাছে শ্রেষ্ঠ। আর সর্বশেষে আমার অতি তুচ্ছ সব শখ পূরণ করার জন্য আপনি আমার শখের পুরুষ। তবে বলেন, আপনি মানুষটা কেন দারুণ হবেন না? সাহিল আহ্লাদি সুরে বলে, পাবে না। এই সাহিল দুনিয়াতে এক পিসে আছে, আরেক পিস আমার মেয়ের জন্য বরাদ্দ আছে, বুঝেছেন সাহেব? সাহিল গালে হাত দিয়ে ঠোঁট উল্টে বলল, বাবা, এত ভালোবাসো তুমি আমাকে যে মেয়ের জন্য আমার মতো কাউকে আশা করছো? আগে বলো নাই কেন আমার ভালোবাসো? বলবো কেন? আজকেও বলা উচিত হয়নি, আবেগে পড়ে বলে ফেলেছি সব। আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। পুরুষ মানুষকে বেশি লাই দিতে হয় না, মাথার উপর উঠে নাচে। এই শোনো, আমার সব কথা মিথ্যা ছিল, ওসব কথার কথা বলতে হয় তাই বলা। সাহিল মিষ্টি করে হেসে বলল, আচ্ছা আমি না হয় এই বলাতেই সব মিথ্যাগুলোকে সত্যি মনে করে নিলাম। আমি তো আমার বউকে চিনি, তাই না?
তুমি মিথ্যা বলতেই পারো, কিন্তু আমার বউ কখনো আমার সাথে মিথ্যা বলে না, বুঝেছো? আমার বউ হচ্ছে মিষ্টি কথার মানুষ। আচ্ছা, শুধু মিষ্টি কথার মানুষ, আর কিছু না? আর কি হবে? আর হ্যাঁ, সে আমার বউ, একমাত্র বউ, আর কিছু না? ভ্রু নাচিয়ে প্রশ্ন করে অন্না। সে আমার মেয়ের মা। আর ফের প্রশ্ন করে অন্না। সাহিল মিনিট দুয়েক ভেবে বলে, আর কি হবে? অন্না চুল উড়িয়ে বেশ ভাব নিয়ে বলে, আমি হচ্ছে এই বাড়ির বড় বউ, বুঝেছো? ওহো, খুব বড় মিস্টেক করে ফেলেছি রানী সাহেবা। আমার শাস্তি কি মার্জনা করা যায়, নাকি আমাকে আপনার দ্বন্দ্বে দণ্ডিত করবেন? অন্না 2 হাত বাড়িয়ে দিয়ে বলল, আমায় জড়িয়ে ধরো, তাহলে সব ভুল মাফ করে সারা জীবন আমার দণ্ডে দণ্ডিত করে রাখবো। সাহিল এগিয়ে এসে অন্নাকে বুকে জড়িয়ে নিল। চাঁদের আলোয় দুজন মানুষ একে অপরের ভালোবাসা ফের নতুন করে উপলব্ধি করে নিল। এই ভালোবাসা অন্নাকে ভালোবাসার দিন থেকে বহমান, এখনো বয়ে চলেছে একই গতিতে, আর মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসা একই ধারার চলতে থাকবে। খুট করে দরজা ধাক্কানোর আওয়াজে সম্বিত ফিরে পেল অন্না। সাহিলের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই সাহিল বলল, তোমার মেয়ে চলে এসেছে, আমি গিয়ে নিয়ে আসছি। অন্না সাবাকে কোলে নিয়ে আবার সাহিলের পাশে এসে দাঁড়ালো। সাহিল সাবাকে কোলে নিয়ে গাল টিপে দিয়ে বলল, মাকে ছাড়া ভালো লাগে না? সাবা অন্নার দিকে ইশারা করে বলল, মা মা মা, ওইটা আমার বউ। সাবা ফের আদুরে গলায় বলল, মা মা মা। সাহিলও একই সুরে বলল, বউ বউ বউ। মাঝখান থেকে অন্না হি হি করে হেসে উঠল। সাহিল এক হাতে অন্নাকে জড়িয়ে নেয়। তিনজন একসাথে চাঁদের আলো গায়ে মাখে। এত আনন্দে অন্যার চোখে পানি এসে যায়, কিন্তু সে আর কাঁদবে না। কান্নাকাটি আর তাকে মানায় না। জীবন সব দিক দিয়ে তাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই মানুষগুলো তার সুখের ঠিকানা। এদের পাশে রেখে শুধু ঠোঁট প্রসারিত করে হাসা যায়, কাঁদা যায় না। এরা অন্যার চোখের পানি কিছুতেই আর গড়াতে দেবে না। সুন্দর জীবন রংধনুর 7 রঙের মতো আকাশে উড়িয়ে দেবে।